সিমেট্রিক্যাল ফল্ট হয়, আনসিমেট্রিক্যাল ফল্ট হয়। আনসিমেট্রিক্যাল ফল্ট কোনটা? 3 ফেজ 4 ওয়্যার বা 3 ফেজ 3 ওয়্যারের যদি যে কোনো ফেজ ভালো থাকে, অন্য দুইটা ফেজ বা একটা ফেজ নিজেরা শর্ট হয়ে যায়, ওপেন হয়ে যায়, বা দুইটা ফেজ গ্রাউন্ডের সাথে একটা ফেজ গ্রাউন্ডের সাথে লেগে যায়, আর অন্যান্য ফেজগুলো যদি ভালো থাকে একটা বা দুইটা, ওইটাকে আমরা আনসিমেট্রিক্যাল ফল্ট বলে থাকি। তো আনসিমেট্রিক্যাল ফল্ট অ্যানালাইসিসে আমরা প্রথমে লাইন টু গ্রাউন্ড ফল্ট শুরু করেছিলাম। শুরুতেই আমরা যেটা দেখেছিলাম যে যদি আমরা চিন্তা করি জেনারেটর পয়েন্ট অফ ভিউ থেকে, যে জেনারেটর আমরা জানি তিনটা উইন্ডিং থ্রি ফেজের জন্য থাকবে নিউট্রাল কানেক্টেড, এরকম একটা জেনারেটর যদি এই ফেজটা গ্রাউন্ডেড হয়, আর্থ হয়ে যায়, গ্রাউন্ডের সাথে লাগে, আমরা জানি যে গ্রাউন্ড পজিশন 0, তো এই যদি হয় তাহলে আসলে কি হবে আমাদের ভোল্টেজ গুলা? অবভিয়াসলি যেহেতু ভি ফেজ এ ফেজটা লেগেছে, তাই এই ফেজের ভোল্টেজটা অবশ্যই কি হবে? 0 হবে। তাহলে দেখতে হবে যে হ্যাঁ এই ফেজে 0 হলে এর কারণ কি, কারেন্ট কি হবে? ভোল্টেজও না 0, তাই না? যেহেতু হ্যাঁ বাধা একদম মিনিমাম যদি হয়ে থাকে, আসলে সকল ইলেকট্রন গুলো এদিকে ফ্লো করার চেষ্টা করবে। তার মানে আইবিআইসি, হ্যাঁ হ্যাঁ সংক্ষিপ্ত রাস্তা, অলওয়েজ ইলেকট্রনের ক্যারেক্টারিস্টিক, এটা ইলেকট্রন না, এটা মানুষের ক্ষেত্রেও তাই। হ্যাঁ আমরা যদি চিন্তা করি সবাই মিলে যে হ্যাঁ শর্টকাটে বড় ওইটা না, পৃথিবীতে সবকিছুই স্টেবিলিটি, স্টেবল চায়। এটা তো তোমাকে যদি বলি হ্যাঁ যে তোমাকে আমি একটা বাসা ভাড়া নিতে বলবো, যে অপশন আছে, তুমি বলবো যে না আমি একটা শান্ত শিষ্ট এমন একটা জায়গায় নেবো যেখানে কলহ মুক্ত, এটা মানুষের নেচার। আবার তুমি ইয়াতে যাও, আমাদের এই কেমিস্ট্রিতে যাও, যে ওই যে এটাকে কি বলে পিরিয়ডিক টেবিল গুলা যদি দেখো, দেখবা যে একটা এটা কোন কোন মৌলগুলা, হ্যাঁ এদের সর্বোচ্চ শক্তি 8টা অষ্টক পূর্ণ আছে বলতো? স্যার এটা 8 গ্রুপ 18 কয়েকটা উপাদানের নাম বলো। এটা এই নিয়ন, জ্যানন, রেডন, আর্গন, এগুলো আর কিছু। হ্যাঁ আর্গন, হিলিয়াম, নিয়ন, জ্যানন, রেডন, এইগুলা কিন্তু হিলিয়ামের বৈশিষ্ট্যটা ওই 18 নম্বর গ্রুপের সাথে মিলে যায়। আচ্ছা বুঝছি, তোমরা ভালো পারো কেমিস্ট্রি। আমি যেটা বলছি দেখো, এরা এত বেশি ইনার্ট, এত বেশি স্টেবল, এরা কিন্তু সহজে বিক্রিয়া করে না। এদেরকে যদি বিক্রিয়া করাতে স্পেশাল কোন একটা অবস্থা ক্রিয়েট করে হাই প্রেসার, হাই টেম্পারেচার ইত্যাদির মাধ্যমে তুমি শুধু এটাকে তুমি বিক্রিয়া ঘটাতে পারবা। ইভেন অন্যান্য যতগুলো যৌগ হোক, সেটা সমযোজী হোক আর আয়নিক হোক, দেখবা যে ওই করেসপন্ডিং মৌলগুলো মূলত এই অক্টেভ পূর্ণর জন্যই যায়, কারণ অক্টেভটা এত বেশি স্টেবল, সবাই চায় যে সেই একটা কনফিগারেশনটা অর্জন করতে। এটাই বলছিলাম যে ওই এটার সাথে যে ইলেকট্রন গুলো কেন এখানে ফ্লো করে, কারণ রেজিস্ট্যান্স 0। এখন তুমি কাজ করছো, বাধা শূন্য হবে, কম হবে মিনিমাম, সেদিকেই কিন্তু ইলেকট্রন ফ্লো করা শুরু করবে যেহেতু বাধা নাই। যাই হোক, তাহলে এখান থেকে আমরা বলতে পারি আইবিআইসি আলটিমেটলি 0 হয়ে যাবে। ঠিক আছে, তো এইটা যদি আমাদের কন্ডিশন হয়ে থাকে, হ্যাঁ এই কন্ডিশনটা হয়ে থাকে, তাহলে আমরা সূত্রগুলো জানি, যে কম্পোনেন্টের সূত্র আমরা জানি, আবার কম্পোনেন্ট ভোল্টেজ, তার মানে যদি কোনো ফল্ট হয়, ওই ফেজর ফল্টকে ফরটেক্স অনুসারে আমরা জানি তিনটা কম্পোনেন্ট দিয়ে আমরা তিন ফ্রি থ্রি ফেজের তিনটা ফেজর কম্পোনেন্ট, হ্যাঁ সিমেট্রিক্যাল কম্পোনেন্ট আলোচনা করতে। তো ওই কম্পোনেন্ট গুলো যদি আমরা ভ্যালু, সেটাও আমরা অ্যানালাইজ করে বের করে রেখেছি, সেটা ইকুয়েশন হচ্ছে 1/3 আপন এইটা। তো যেহেতু এখানে হবে আইএ আইভি আইসি, তাই না? যেহেতু আইবি এবং আইসি এই দুইটা 0, এর জন্য সরাসরি 0 বসাই দিছে। আমি তোমাদেরকে বলবো পরীক্ষাতে তোমরা এই লাইনটা এটা লিখবা, লিখে পরের লাইনে বাকিগুলা লিখবা, ঠিক আছে? তাহলে তোমারও ভুল হওয়ার সম্ভাবনা কমে যাবে। স্টিভেনসন উনি অনেক অনেক পণ্ডিত ব্যক্তি, এই কারণে 3 লাইন মাথায় 1 লাইন লিখছে। আমরা এটা করতে গেলে হ্যাঁ হ্যাঁ সবগুলো হারায় যেতে পারে বা ভুল হয়ে যেতে পারে, আমরা সেটা করবো না, পরবর্তীতে এটাকে 0 বসাবো, ঠিক আছে? তো এইখানে 0 বসে আমরা আলটিমেটলি দেখলাম, যদি আমরা এটা গুণ করি, দেখলাম যে আই এ, এটাও তুমি আলাদা আলাদা বের করো, আই এ 1 সমান 1 আই এ বাই 3, দেখো 1/3 আপন, যেহেতু বাকি দুইটা 0, সো এই দুইটা গুণ করলে 0 হয়ে যাবে, আলটিমেটলি 1/3 আপন। এইভাবে আই এ 2 আই এ 3 তিনটার ভ্যালু 1 আসে। এই জন্য তারা এরা করেছে কি, হ্যাঁ তুমি কিন্তু এটা করবা, তুমি একটু ধৈর্য সহকারে ধৈর্যের পরিচয় দিবা, তাই না? 1/3 এ এটা বের করলা, ঠিক আছে? একইভাবে আই এ 2 বের করলা, আই এ 3, হ্যাঁ বের করে তিনটা এবার সুতরাং দিয়ে তিনটা দেখাই দিবে। একটা লাইন বেশি লেখা আমি বলবো, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কমে যাবে। আর যদি খুব বেশি প্র্যাকটিস করে করতে পারো, দ্যাটস ডিফারেন্ট ইস্যু। হ্যাঁ যেহেতু আমরা আশা করছি অফলাইনে হয়তো পরীক্ষা হতে পারে, সো আমরা সর্বোচ্চ কেয়ারফুলি প্রিপারেশনটা নিব। এবার এটা যখন জেনে গেলাম, এরপরে আবারও জানি এটা ছিল কারেন্ট কম্পোনেন্ট অ্যাজ ওয়েল এজ আমরা ভোল্টেজ কম্পোনেন্টের জন্য যদি চিন্তা করি, মনে আছে সূত্রটা একদম শুরুর দিকে, হ্যাঁ যে সিমেট্রিক্যাল কম্পোনেন্টের ক্ষেত্রে আমরা যদি পজিটিভ সিকোয়েন্স, হ্যাঁ পজিটিভ সিকোয়েন্সে ভোল্টেজটা থাকে, তাই না? বাকি দুইটা ভোল্টেজ থাকে না, সো ওইটাকেই আমরা
ইয়া আকারে রেখেছি, এটাকে কি বলে, ম্যাট্রিক্সের আকারে, ম্যাট্রিক্স ফর্ম জাস্ট, বা তোমরা চাইলে ইকুয়েশন আকারে লিখতে পারো। এখন বলতে পারো যে স্যার IA1 IA2 IA0 হওয়ার কথা, কারণ এই তিনটা যেহেতু সমান, এই তিনটা সমান না, এই জন্য আসলে হ্যাঁ IA1 এর রেসপেক্ট মানে পজিটিভ সিকোয়েন্সের রেসপেক্টে এরা লিখেছে, ঠিক আছে। তো এখান থেকে আমরা মূলত ইকুয়েশন গুলা ভিএ আবার কিন্তু ডিটেলসে করবা, ওনার মতো না, ভিএ ইকুয়াল টু কত লিখে ফেলো, ঠিক আছে, ভিএ ইকুয়াল টু তুমি লিখবা -z0 IA1 ভিএ ইএ মাইনাস ওই কোশ্চেনটা আর কি ডিটেলসটা লিখে ফেলো। না অফলাইনে হলে দিতে পারি, অফলাইনে হলে ফোরটেক্স, হ্যাঁ ফোরটেক্স থিওরামটা ইলাবোরেট করতে বলতে পারে, যে ডিটেলস আলোচনা যদি 3-4 নাম্বার দিয়ে দিছি, তখন থিওরামটা লিখবা, লিখে ওই অনুসারে বলবা যে ভিএ ফেজের আনব্যালেন্স ফেজ লিখে 3টা ফেজ ধরলাম দিয়ে কোশ্চেন গুলো লিখে দিবা কারেন্টে, তাইলে হয়ে যাবে, ঠিক আছে না। এটা হচ্ছে অফলাইন, আর অনলাইনে হলে হয়তো বা ওটা থাকবে না, হ্যাঁ হ্যাঁ, তখন হয়তো অঙ্কের উপর বেশি গুরুত্ব দেওয়া হবে, ঠিক আছে। আচ্ছা এবার আসো, যেহেতু আমি VA0 VA1 VA2 পেয়ে গেলাম, এখন তুমি যদি এই তিনটাকে যোগ করো, আমরা যোগ করলাম VA0 VA1 VA2, আমরা জানি এই তিনটা মানে কি, আবার এই VA0 VA1 VA, আবার শর্তানুসারে যেহেতু এই ফেজেই আমাদের কি হয়েছে, হ্যাঁ 0 হয়েছে, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তাহলে এটা 0। তো বাকি ডান দিকের এগুলো যোগ করে আমরা দেখলাম যে এর IA1 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 এই তিনটাকে যোগ করে আসলে কমন এর সাথে আই কোনো টান না, এটাকে বাইরে বের করে নিয়ে আসো, এটাকে যে এদিকে 0 বসে, সো ফাইনালি এটাকে যদি আমরা রিঅ্যারেঞ্জ করি ওই যে ডিসি সার্কিটের মতো, দেখো এরকম একটা সার্কিট চলে আসে। তো গত ক্লাস আমি বলেছিলাম যে এটা থেকে তোমার কি ধরনের সার্কিট মনে হয় বলো, তোমাদের ক্লাসে 2-3 জন বলতে পেরেছিল যে না, একজন কোন একটা সেকশনে একজন বলেছে, আর হ্যাঁ এটা একটা সিম্পল, হ্যাঁ ডিসি সিরিজ সার্কিট যেখানে একটা সাপ্লাই ভোল্টেজ ই থাকবে, মানে অনেকটা হচ্ছে এরকম, দেখো অনেকটা হচ্ছে এরকম, আর 3টা সিরিজে রেজিস্ট্যান্স থাকবে, তাই না। এই ইম্পিডেন্স বা রেজিস্ট্যান্স আমরা যেভাবে বলি, এসি সার্কিট হলে ইম্পিডেন্স থাকবে, তো এই হচ্ছে সোর্স থাকবে ইয়ে, আর এখানে Z1 Z2 Z0 এই তিনটে, এই সার্কিট, এবং যার মধ্যে সিরিজ কারেন্ট হচ্ছে I1, এভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। কিন্তু যেহেতু আমরা এমন বলতে পারি স্যার আমি কিভাবে পরীক্ষা দিলে হবে, না হয়ে যাবে, তোমার বেসিক কনফিগারেশন হয়ে যাবে, যেহেতু আমরা সিকোয়েন্স অ্যানালাইজ করতেছি, সো টেকনিক্যালি এটা সিকোয়েন্স আকারে দেখানোটাই বুদ্ধিমানের কাজ। দেখো আলটিমেটলি এটা কিন্তু সিরিজে আছে, দেখো প্রথম হচ্ছে আমাদের পজিটিভ সিকোয়েন্স, এর জন্য সোর্সটাকে দেখানো হয়েছে, যেহেতু সোর্স আছে সোর্সটা তো কোথাও দেখাতে হবে, অতএব যেহেতু পজিটিভ সোর্সের সাথে পজিটিভ সিকোয়েন্সের সাথে সোর্সটা থেকে, এর জন্য এটার সাথে, এই যে দেখো এই, এরপরে এই যে সিরিজ উইথ নেগেটিভ সোর্স থাকবে না, এরপরে জিরো সিকোয়েন্সে সেম থাকবে নেগেটিভের মতো, কিন্তু যেহেতু নিউট্রালটা গ্রাউন্ডে 3 টাইমস অফ ইম্পিডেন্স এটার হবে, ঠিক আছে টোটাল এই, ওই যে দেখো স্টেবলসন কিন্তু তিনটাতে জেড নোট দিয়ে লিখছে, সো কোন কোন বই এখানে জেড এর আলাদা দেখানো আছে, এটা নিয়ে কনফিউজ হওয়ার কিছু না। এখন দেখো পুরোটা কি একটা সিরিজ সার্কিট, তাই না, এই I1, তারপর একটু আগে আমরা একটা সিম্পল আঁকা খেলাম, এইটা এবং এটা মূলত একই রকম, তাই না। এটা আমি একটু অন্য কারণে হাসতেছিলাম, যাই হোক সরি। তুমি দেখছো ও কি কি করছে ব্যাটিংটা, স্যার এসে 5 মিনিট ব্রেক দিলে স্যার অ্যাকাউন্ট শেষ করে। আচ্ছা না, আচ্ছা ব্রেক দিব আমি, তাহলে এখানে পোস্ট করে রাখি, হ্যাঁ প্রিভিয়াস ক্লাসটা, আচ্ছা তো করতাম ওইটা না, ইয়া হচ্ছে না, এটা কি জন্য আপলোড হচ্ছে না, তো মানে এত স্লো যে, বুঝতে পারছো, আমি একটু আগ থেকে ট্রাই করছি কয়েকবার, অর্ধেক অর্ধেক অফ হয়ে গেছে। আচ্ছা যাই হোক, আমি এটা আজকের মধ্যে জেগে হইলেও এটা আপলোড করতে হবে আর কি, আমার মনে হচ্ছে 11টার দিকে একটু ফাস্ট নেটওয়ার্ক পাবো, সমস্যা নেই ইনশাল্লাহ পাবা, ঠিক আছে। তাহলে তো এই এই সবগুলোর ব্রেক দি, আমরা যেখানে শেষ করেছিলাম সেটা হচ্ছে আমরা ইকুয়েশন থেকে দেখেছিলাম এটা একটা সিরিজ সার্কিট এবং কারেন্ট হবে এরকম, এবং সিম্পল সার্কিট দিয়ে আমরা বোঝার চেষ্টা সিরিজ, আসলে এটা সিরিজ সার্কিটে যেহেতু আমরা পজিটিভ নেগেটিভ জিরো সিকোয়েন্স অ্যানালাইসিস করছি, অতএব সার্কিটটাকে ওভাবে বোঝানোর জন্য এভাবে করা হয়েছে। এখন তুমি যদি বলছো আমরা স্টেট করলে কি ভুল হতো, নো ইউর রাইট, বাট উই হ্যাভ টু শো এট দ্য সেম টাইম দিস ইজ এ পজিটিভ, দিস ইজ এ নেগেটিভ এন্ড দিস ইজ এ জিরো সিকোয়েন্স সার্কিট, ফর দিস রিজন উই হ্যাভ টু ড্র দিস ওয়ে and this is the better choice. Okay, এখন তুমি যদি if you ask me is it right if you draw just we have drawn earlier like that way, yes it's still right because the equation tell us like this way, but
It is the more the positive one that is relate with you sequence network. Okay, তাহলে আমরা পরেরটা চলে যাই। এই রিলেটেড একটা অঙ্ক আছে, আমরা গতকাল ক্লাসে দেখেছি, যেখানে দেওয়া আছে যে অ্যাপারেন্ট পাওয়ার দেওয়া আছে, তার রেটেড ভোল্টেজ, বেস ভোল্টেজ দেওয়া আছে এবং করসপন্ডিং রিঅ্যাক্টেন্স গুলা। তো আমি বলেছি এখানে প্রথমে লিখে ফেলবা, লিখে যে জিনিসটা দেখবো তোমাদের উল্লেখযোগ্য, আমি কিন্তু পুরনো পড়াচ্ছি, খেয়াল করে রাখবে এটা কোন ধরনের অ্যানালাইসিসের কথা বলা হয়েছে। হ্যাঁ, সেখানে দেখো, খুব খেয়াল করে দেখো, লাইন টু গ্রাউন্ড। এই কথাটা বলার কারণ হচ্ছে যে আমি বেশ কয়েকবার পেয়েছি ছেলেরা এই তোমার এই না দেখে অঙ্ক করা শুরু করছে। ধরো আমি থিওরিটা দিয়েছি ডাবল লাইন টু গ্রাউন্ড, কিন্তু অঙ্কে দিয়েছি লাইন টু গ্রাউন্ড, সে ওই ডাবল লাইন টু গ্রাউন্ডের অঙ্ক করে দিয়ে বসে চলে আসছে। তাহলে অঙ্কটা আসলে ভুল। তোমাকে আমি যেতে বলছি চিটাগং, সরি ওই ঢাকার পথে ওই যে নোয়াখালী, তুমি চলে গেছো কোথায়? সোজা ঢাকা দিয়ে চলে গেছো, তার মানে তাহলে ভুলে চলে যাবে, তাই না? তাহলে নাম্বারটা পাবে না। কিন্তু তুমি লাইন টু গ্রাউন্ড ইকুয়েশন দিয়ে করলা, কিন্তু ভুলভাল, তাও নাম্বার পাবে, এটা মাথায় রাখবা। এটা বলার কারণ হচ্ছে যে ইকুয়েশন গুলো আলাদা হয়েছে। একটু আগে আমরা ইকুয়েশন পেয়েছি ইএ Z1 Z2 Z0, এখানে Z0 এর মধ্যে কিন্তু Z নিউট্রাল প্লাস 3ZG এটা আছে, কিন্তু এটা মাথায় রেখো, অনেক বই এটাকে আলাদা করে দেয়। সো আমাদের করসপন্ডিং ভ্যালুগুলো জানি, ওটা দিয়ে আমরা বের করব কারেন্ট বের করব প্রথমে পার ইউনিটে, এরপর আমরা অ্যাকচুয়াল কারেন্ট বেস দিয়ে গুণ করে ফেলবো। এভাবে V1 আমরা ইকুয়েশন দিয়ে প্রত্যেকটা আলাদা আলাদা বের করে টোটাল কি ভোল্টেজ। এই যে দেখো VA বের করার পর লাইন টু গ্রাউন্ড, মনে রাখবা যেই ফেজে গ্রাউন্ড হয়েছে সেটা অবশ্যই জিরো হবে। তুমি যদি বলো যে পরীক্ষা আমি বি কে গ্রাউন্ড দেখাইছি, তাহলে ভি অবশ্যই জিরো হবে। তো আমি বলবো যে পরীক্ষা ভুল এড়ানোর জন্য বইয়ের মতো করাটাই শ্রেয়। ঠিক আছে, এই বুঝতে পেরেছো? তাহলে দেখো যে ওই যে এ ফেজ দ্য গ্রাউন্ড, দেখো জিরো আসবে, এবং পরীক্ষা যদি খুব কম সময় থাকে ভ্যালুগুলা বসায়া চোখ বন্ধ করে জিরো বসায় দিবা। ঠিক আছে, এটা হচ্ছে যদি হাতে একদম টোটালি সময় না থাকে, কারণ এটা অবভিয়াসলি জিরো হওয়ার কথা। এভাবে ভিএ ভিভি আমরা ফাইনালি আমরা লাইন টু লাইন করতে পারি, তাই না? ভিএ মানে ভিএ মাইনাস ভিভি, ওখান থেকে ভ্যালুগুলো বের করলে আমরা পেয়ে যাবো। আচ্ছা, এখন আমরা চলে যাব লাইন টু লাইন ফল্টের মধ্যে। যদি লাইন টু লাইন হয়, তাহলে ওই একই ছবি যদি আমরা চিন্তা করি, এবং তারা লাইন টু লাইন বি এবং সি এর মধ্যে দেখিয়েছে, যেটা আমরা সিমুলেশনে দেখেছি, আমরা চাইলে এ বি এর মধ্যে সি এর মধ্যেও দেখাতে পারি, কিন্তু এখানে দেখানো হচ্ছে বি এবং সি। এবং তুমি একটু খেয়াল করো তো, দেখো তো এই বি এবং সি যদি আমরা একই পয়েন্ট হয়ে যায়, এই দুইটার ভোল্টেজ কেমন হবে এই ছেলেরা? জি স্যার, স্যার একটা আরেকটার উল্টা। না, ভোল্টেজ ভিভি এবং ভিসি কি হবে? একটা ভোল্টেজ হবে এবং এটা সেম হবে, তাই না? স্যার কেবিএল জাল ইয়া করলে হবে না? হ্যাঁ, কেবিএল দিয়ে করা যায় হলো যে ভি এবং সি পোর্ট এক পয়েন্ট, তো সেদের পটেনশিয়াল একই থাকবে। আচ্ছা, এক, এবং কারেন্টটা কি হবে? তুমি খেয়াল করে দেখো, এদিকে কারেন্টটা জিরো হবে, একটা আরেকটার বিপরীত হবে। হ্যাঁ, এদিকে যাচ্ছে আইভি, হ্যাঁ এই আইভি কে এদিকে নিয়ে আসো, আর এদিকে আসতে আসতে আইসি নিচের দিকে, তাহলে একটা আরেকটা উল্টা দিকে, তাই না? আইসি দিকে আসলে দেখতেছে তীর যদি তুমি দাও এদিকে, দেখবা যে একটা আরেকটা উল্টা দিকে হচ্ছে। এই দুইটা কন্ডিশন মাথায় রাখো। চলো আমরা এবার দেখি। এখন অ্যানালাইসিসটা ঠিক আগের মতো। দেখো এই যে ভিভি এবং ভিসি সমান, আইভি আইসি সমান, আর আমাদের এই যে আই এ যে কারেন্টটা, যে ফেজটা ঠিক ছিল, শর্ট হয়েছে দুইটা, ওই ফেজ আর কোনো কারেন্ট যাবে না, কারণ তাহলে দুইটার মধ্যে কারেন্টটা সার্কুলেট হতে থাকবে। ঠিক আছে, তাহলে এই দুইটা আমরা কন্ডিশন এখানে যদি আগের মতো করে ফ্রম হুইচ উই ফাইন্ড, এটা হচ্ছে শুরুতেই এখান থেকে আমরা যদি ভ্যালুগুলা বসায় দেই, যেমন এখানে ভিএ ভিভি ভিসির জায়গায় ভিভি, ঠিক আছে, আগে ভোল্টেজটা এখানে বসালাম, যেহেতু ভিভি এন্ড ভিসি সমান। এরপর এটাকে আলাদা করে লেখো প্লিজ, আলাদা করে লিখবা। হ্যাঁ, এটা কিন্তু আলাদা করে লেখে না, সরাসরি লিখে দিছে। তুমি এখান থেকে কি কি বের করবা? এই যে VA0 VA1 VA2, অবভিয়াসলি ভিভি এবং এই দুটোটা একই হবে, তাই না? সেখান থেকে মূলত রেখেছে যে এখানে পজিটিভ সিকোয়েন্স ভোল্টেজ এবং নেগেটিভ সিকোয়েন্স ভোল্টেজ সিমেট্রিক্যাল কম্পোনেন্ট গুলো সমান। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এটা থাকলো। একইভাবে আমরা ওই কারেন্টের ইকুয়েশনটাও বসাই দেই। এখন তুমি যদি বলো যে স্যার আগের অ্যানালাইসিসে তো কারেন্ট দিয়ে শুরু করছে, এটাকে ভোল্টেজ দেয়, ইউ ক্যান ডু দ্য এনিওয়ান ইফ ইউ উইশ। তুমি যদি মনে করো যে I should start from I0, this equation, kind equation, like the line to ground fault, you can use this, no problem. তো একইভাবে এই I0 এই কম্পোনেন্ট রিলেশনের মধ্যে আমরা বসাতে পারি। আমরা জানি যে I0, তাই না? 0 বসাই দিলাম। আইবি এবং আইসি সমান এবং কি অপোজিট, এর জন্য মাইনাস আইসি লিখছে। ঠিক আছে, তো এখান থেকে therefore তুমি I0 অবভিয়াসলি তুমি যদি দেখো যে 1/3 upon 0 0 1 কি দিলে 0 হবে, 1 মাইনাস দিয়ে
মাইনাস আইসি প্লাস আইসি মাইনাস প্লাস মিলে 0 হয়ে যায়। এটা ডিটেলস করবা, ঠিক আছে? তার মানে এই যে জিরো সিকোয়েন্স যে কম্পোনেন্টটা সেটা 0 হবে। এটা হওয়া মানে দ্যাট মিন্স ইট অলসো ইমপ্লাইজ দ্যাট দ্য জিরো সিকোয়েন্স ভোল্টেজ অফ ভি এন্ড সি শুড বি 0, বিকজ আমরা জানি যে জিরো সিকোয়েন্স কারেন্ট বা ভোল্টেজ কম্পোনেন্ট শুধু মানগুলা সমান থাকে আর এর অ্যাঙ্গেল থাকে না। যেহেতু মানটাই 0 তার মানে তিনটাই 0 অবভিয়াসলি। এবং সেখান থেকে আমরা আরেকটা পেলাম, যেহেতু ভিসি সমান, তার করেসপন্ডিং পজিটিভ এবং নেগেটিভ জিরো সিকোয়েন্স ভোল্টেজ গুলো সমান এবং অপোজিট। তাহলে কারেন্টটা যদি 0 হয় অবশ্যই কি হবে, করেসপন্ডিং ভোল্টেজ ড্রপটাও 0 হবে। তাহলে এটা আমরা লিখতে পারি যে উইথ দ্য কানেকশন ফ্রম দ্য জেনারেটর টু নিউট্রাল কারেন্ট জেড নট যদি থাকে তা আই নট 0, তাহলে আই নট ইনটু জেড নট, ভি এ নট মানে কি ওহমস ল অনুসারে এই জি স্যার। আই এ নট ইনটু জেড 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 হ্যাঁ, তাহলে আই এ নট তো আমরা 0 পেয়েছি, তাই না? তাহলে গুণফল আলটিমেটলি 0 হয়, একসাথে বসাইছে, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, আচ্ছা রেড কালার দিলে মনে হয় যে স্পষ্ট বোঝা যাবে। ওকে, তাহলে আরেকটু প্রসিড হই। এভাবে মূলত সিমিলারলি ওই যে আগে যেভাবে আমরা অ্যানালাইসিস করেছি এভাবেও এখানেও আমরা মূলত অ্যানালাইসিস করব। সো ফাইনালি এটাকে আমরা যদি সিম্পলিফাই করি, ওই যে ওই ইকুয়েশনটা বুঝেছো, VA0 VA1 VA2, এখন VA0 সমান 0, VA1 1 আর VA2 সমান VA1 কোথায় পেয়েছি? এই যে শুরুতে 12.6 যে ইকুয়েশনটা, এই বুঝতে পেরেছো? স্যার এটা ওই হচ্ছে আমাদের বি বি আর বিসি সমান যেটা স্যার। হ্যাঁ হ্যাঁ, আর এটা হচ্ছে VA1 পজিটিভ সিগন্যাল, আর এটা হচ্ছে VA2, এটা 2 হওয়ার কথা। এই যে এইটাই তো, এই যে কোথায় গেল এটা, শুরুতে যে আমরা দেখিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ এই যে এটা তো VA2 হওয়ার কথা, ওখানে VA1 বসাইছে আর কি, যেহেতু দুটো সমান। স্যার কোথায় গেল, শুধু প্রতিস্থাপন, তাই না? এই যে দেখো আমি কিন্তু এটা লিখে দিয়েছি, এই যে এটা কিন্তু VA2 হওয়ার কথা, এই যে VA2 পাশে লেখা আছে VA1, বিকজ এই দুটো সমান, এক্ষুনি দেখলাম আমরা। আচ্ছা, এটা যদি হয়ে থাকে সো ফাইনালি আমরা এটাকে যদি ইকুয়েশন আকারে লিখে ফেলো, 0 ইকুয়ালস টু, হ্যাঁ 0 মাইনাস মাইনাস কি 0, তাই না? প্রথমটা সবই 0, VA1 সমান EA মাইনাস, একইভাবে লিখে তিনটাকে যোগ করবো ফাইনালি, ঠিক আছে? এই পাশে আমরা পাই কি পাই বলতো, স্যার দুটো ইকুয়েশন VA1, একটা যে দুটা, হ্যাঁ পরবর্তীতে এই দুইটাকে বিয়োগ করবে, একটা থেকে আরেকটা বিয়োগ করবে, বিয়োগ করলে যেটা ফাইনালি দেখবা সিম্পলিফাই করে এরকম আসবে, এই যে এরকম। হ্যাঁ, সেখানে শুধু কি থাকবে, এটা আরো সিম্পল না আগেরটার চেয়ে? আছে তো, এটা প্লাস তো, IA1 এই একই তো কথা। এই তোমার এখানে মাইনাস আই, উভয় দিকে -1 দিয়ে গুণ করো, এটা প্লাস, এটা মাইনাস, হ্যাঁ হ্যাঁ এটা প্লাস হবে। এই যে প্লাস লেখা আছে তো, দেখো তোমার মতো থাকতে আমি এটা প্লাস দিয়ে রাখছি তো, এটা তো আমারও নজর পড়ছিল, এটা কিন্তু আমার চুয়েটের বই, আমি এটাই ইয়া করছি, দেখছো এই যে হ্যাঁ এটা প্লাস, ঠিক আছে ধন্যবাদ তোমাকে। তাহলে আলটিমেটলি আমরা যদি সিম্পলিফাই করে আগের মতো ঠিক অনুরূপ ভাবে তুমি বলতে পারে, কি বলতে পারি আমরা, যে এটাও একটা সিরিজ সার্কিট, যে সিরিজ সার্কিটে দুইটা ইম্পিডেন্স থাকবে আর সাপ্লাই ভোল্টেজ থাকবে EA, ওকে, এবং সিরিজ কারেন্ট থাকবে কত, IA1, ওকে এটা বুঝলাম। এবং সেই সাথে আরো আমরা সিদ্ধান্ত নিতে পারি, যদি কম্পোনেন্টের সাথে তুলনা করি পজিটিভ জিরো নেগেটিভ, দেখতেছি এখানে কোনো জিরো কম্পোনেন্ট সার্কিটটা থাকবে না, ওকে, শুধু পজিটিভ এবং নেগেটিভ সিকোয়েন্স থাকবে। তার মানে আমরা যদি আগের সার্কিটের দিকে চলে যাই, ওটাকে একটু মডিফাই করে কি বলতে পারি, কোথায় গেল, চলো না একটু দেখি না, না না ইকুয়েশন তো বলতেছে সার্কিট এমনই হবে, সিরিজ একটা এরকম একটা সার্কিট হবে, হ্যাঁ এমনই সার্কিট হবে, বাট সেখানে জিরো সিকোয়েন্স থাকবে না। জিরো সিকোয়েন্স কোনটা, এই যে এটা থাকবে না, এটা যদি না থাকে তাহলে হ্যাঁ, তাহলে এটা কোথায় হবে, এতটুকু না, এই ঠিক আছে, জি স্যার। মানে আমাদের এই অংশটুকু হবে, বুঝতে পেরেছো কিনা? এবং কারণটাও সেম, দেখো এক্স্যাক্টলি সেম, ইকুয়েশন তো তাই বলে এই ছেলেরা, জি স্যার। ওই যে IA1 ইকুয়ালস টু
EA ডিভাইড বাই Z1 প্লাস Z2। তো Z1 তো হচ্ছে এইটা আর Z2 এইটা, তার মানে শুধু জিরো সিকোয়েন্স এই অংশটুকুই থাকবে না। তাহলে আমরা এখানে ক্লোজ করে দিলেই সার্কিটটা ড্রপ হয়ে যাবে। কিন্তু তার একটু অন্যভাবে এঁকেছে, এভাবে আঁকলেও হবে আর অন্যভাবেও যদি আঁকতে চাও সেটাও হবে। এটা কেন অন্যভাবে আঁকছে সেটা আমি তোমাকে বলছি। কোথায়? এই যে ইকুয়েশন, তাই না? হ্যাঁ, 12.12। এই যে এখন তুমি বলতে পারো স্যার সিরিজটা এখানে কিভাবে? আলটিমেটলি এটা সিরিজ হতো, দেখো এই যে এখান থেকে এসে মনে হয় যে প্যারালাল, আসলে প্যারালাল নাই, যে সিরিজ। প্যারালাল কখন হবে? যদি এখানে কোন একটা লোড আমরা দেখাই, তখন এটা পুরোটা প্যারালাল হয়ে যাবে। কিন্তু এটা প্যারালাল না, এখান থেকে কিছু দেখাচ্ছে, তার মানে এটা সিরিজের সার্কিট। এটা এইভাবে দেখানোর কারণটা কি, কে বলতে পারবা? এটা কারণটা ওই যে এই দুইটা ফেজ সমান পেয়েছি আমরা। হ্যাঁ, দুইটা ফেজ আমরা ইকুয়াল পাইছি না? জি স্যার। দুইটা ফেজকে হ্যাঁ ইকুয়াল বোঝানোর জন্য, না হলে এর আগের মতো উপর নিচে দিলেও হবে, এভাবে দিলেও হবে, নো প্রবলেম। এবং এটা দেখানোর জন্য সেই সাথে আরেকটা উল্টা কারেন্ট, সেটাও বোঝানোর জন্য মূলত এখানে এই টেকনিকটা ফলো করা হয়েছে। বাট তুমি যদি আগের মতো দেখাতে চাও কোনো প্রবলেম নেই। এই বোঝা গেছে এটা ছেলেরা? জি স্যার। হ্যাঁ, পরের যে অ্যানালাইসিস দেখি, এটা কিভাবে বুঝো? আচ্ছা, অঙ্ক তো আর বলে দিতে হবে, অঙ্ক শুধু সূত্র চেঞ্জ হবে। এখন যদি বলে লাইন টু গ্রাউন্ড ফল, সেম প্রবলেম বলতেছে, দেখো যে দিস ইজ দ্য সিম্পল, ফাইন্ড দ্য সাবটেনজেন্ট কারেন্ট এট লাইন টু লাইন ভোল্টেজ এট দ্য ফল আন্ডার সাবটেনজেন্ট কন্ডিশন when a line to line fall occurs। এইখানটায় ভালো করে করবে প্রিভিয়াস এক্সাম্পল, এই যে এক্সাম্পল 12.1 এর মধ্যে। তার মানে তোমাকে ভালো করে খেয়াল করতে হবে এটা কি লাইন টু গ্রাউন্ড নাকি লাইন টু লাইন নাকি ডাবল লাইন টু গ্রাউন্ড, ঠিক আছে? তাহলে জি স্যার। লাইন টু লাইন, এই এটা বললো না এই যে 12-1, মানে আগের মানগুলো আর কি, আগের প্রবলেমের মানগুলো আর কি। পরীক্ষায় কিন্তু আমি বলবো না যে 12 বার, পরীক্ষা আমি কিন্তু সব দিয়ে দিব, ঠিক আছে? শুধু আগের যে প্রবলেম আছে সেইটাই ওখানে লাইন টু লাইন লেখা, এখানে লাইন লাইন টু গ্রাউন্ড লেখা, এখানে লাইন টু লাইন। সো এটার উপর বেস করে তুমি সূত্রটা চেঞ্জ করবে। এখানে যদি লাইন টু গ্রাউন্ড হতো তাহলে কি হতো? Z1 প্লাস Z0, Z0 ও থাকতো আর কি। হ্যাঁ, এই তো বুঝে গেছে। আর বাকি সব ক্যালকুলেশন। তবে আরেকটা জিনিস দেখবা, ভ্যালু দেখে তুমি কিন্তু বুঝে ফেলবা কোন কোন ভ্যালু। হ্যাঁ, I0 হওয়ার কথা হইছে, সেই সাথে VA0 হওয়ার কথা। হ্যাঁ, এই যে I0 দেখো 0 বের হয়েছে, VA0 হওয়ার কথা, এটাও বের হয়েছে। আর কোনটা কোনটা জানে অপোজিট? IB IC অপোজিট না? জি স্যার, কারেন্ট গুলো। এই যে দেখো IB সমান মাইনাস এত, এখানে না দেখলে উপরে যাও, এই যে IB রেক্টেঙ্গেলে নেয় না কেন এরা? আচ্ছা, এটা 2.886। হ্যাঁ, রেক্টেঙ্গেলে নিয়ে আরো বোঝাইতো, যেমন পরেরটা রেক্টেঙ্গেলে নিয়ে দেখাইছে, দেখো 2416 যখন অ্যাকচুয়াল ভ্যালুতে নিয়ে আসছে, অপোজিট মানে কি একটা আরেকটা কত ডিগ্রি? 180 না? ওই যে 0 একটা আসে। তাহলে এখান থেকে আমরা কনফার্ম হলো যে আমরা রাইট ট্র্যাকে আছি, তাই না? এই যে VA0 বের হয়েছে। সো এভাবে মূলত আমরা বাকি ক্যালকুলেশন গুলা ফেজ ভোল্টেজ তারপরে লাইন ভোল্টেজ গুলো আমরা বের করে ফেলবো। এখন হচ্ছে ডাবল লাইন। এখন একই প্রবলেম আমরা চলে যাই আবারও। কোথায় প্রবলেমটা আমাদের? এই যা। এখন যদি আমি বলি যে এই BC লাগছে এবং সেটা কোথায় লেগে গেছে? তাহলে ওই কন্ডিশন গুলা কোথায় কোথায় চেঞ্জ হবে বলো তো? কন্ডিশন কোন জায়গাটা চেঞ্জ হবে? ভোল্টেজ গুলা জিরো হয়ে যাবে। 0 হয়ে যাবে। এই তো, থ্যাংক ইউ। ভোল্টেজ গুলা যা, যেহেতু গ্রাউন্ডের সাথে আগে তো তার একটা মান ছিল, এখন ওই মানগুলা এনিথিং এলস? এই যে VV, হ্যাঁ, মানে আগে ছিল দুইটা সমান লাইন টু লাইনে, VV VC, তাই না? আর এখন এই দুটো কি? হ্যাঁ, এখন এই দুটো যেহেতু গ্রাউন্ডে লাগে, গ্রাউন্ড মানে জিরো পটেনশিয়াল, আর I তো জিরো। আচ্ছা, এই কন্ডিশনেই মূলত আমরা কোথায় বসাবো? গ্রাউন্ডে লাগলেই I0 হয়ে যাবে না? হ্যাঁ হ্যাঁ, গ্রাউন্ডে লাগলেই গ্রাউন্ডে ভোল্টেজ জিরো, গ্রাউন্ড পটেনশিয়াল কত? এই ছেলেরা, জিরো স্যার। হ্যাঁ, পরে এটাকে সিম্পলিফাই করে ফাইনালি এটা কি করছে এরা, ওইটাকে একটু ডিজাইন করছে না? এটা দেখতে কি, হ্যাঁ, ইয়েটাকে বাইরে রাখো, Z2 প্লাস Z2, এটা কি প্যারালাল করলে যেরকম হয় এরকম না? এই যে দেখো Z1 এসে Z2 Z3 প্যারালাল করলে যা হয় তা ওইটাকেই তারা হ্যাঁ, তাহলে Z1টাকে আলাদা করছে, এই Z1। আর বাকি দুইটারে কি করছে দেখো, খুব খেয়াল করে দেখো, এই দুইটারে কিন্তু প্যারালাল করছে, দেখছো? হ্যাঁ, করে হ্যাঁ, কাজে এটা করে ফেলবা। আচ্ছা, তাহলে করেসপন্ডিং অঙ্কটা, এই চ্যাপ্টারটা আমি দ্রুতই করাই, কারণ একটা শুধু তোমাকে বুঝাইতে হবে, বাকি হ্যাঁ। এবার এখানে দেখার বিষয় সেম আগের প্রবলেম 12.2, তোমাকে দেখতে হবে যে
লাইন টু গ্রাউন্ড, এই যে ডাবল লাইন টু গ্রাউন্ড কিনা। এটা দুইভাবে লেখা থাকতে পারে, এক লেখা থাকতে পারে এরকম এল এল জি, মনে থাকবে। তার মানে ডাবল মান কি দুইটা এল, ঠিক আছে, এভাবে থাকতে পারে। সো একটু কেয়ারফুলি করবা। আমি চাই যে তোমরা কেউ যেন ভুল না করো, কারণ মিনিমাম এক একটা অঙ্ক 5 নাম্বারে দেওয়া থাকবে। তো ভুল হইলে মানে তো বিশাল একটা ইয়া কি যেন বলে, সো বাকি ইয়াগুলো করতে থাকবে আর কি। আচ্ছা, আনসিমেট্রিক্যাল ফর্ম, পাওয়ার সিস্টেম ইত্যাদি। এখন ওই যে লাইনের ক্ষেত্রেও সেম দেখাইছে, তো লাইন এগুলো তো আমরা জানি, তাই না? সিকোয়েন্সটা একটু ড্র করিয়েছে, এখানে আবার ওই কন্ডিশন ধরেছে, হ্যাঁ, ওই যে আইবি আইসি জিরো ভিএ জিরো। তো এগুলো দরকার না, আমরা একটা যেহেতু পারি বাকিগুলো কি করব, সিমিলারলি হবে, ঠিক আছে না? তো লাইনের ক্ষেত্রে এই দুটাকে শর্ট করে দেখাইছে, তো ওইটা করলেই হবে। হ্যাঁ, লাইনগুলো তুমি দেখলেই পাবে, একটু জাস্ট চোখ বুলাই নিবা। এই যে সেম কন্ডিশন দেখো, ভিভি সমান ভিসি, ওই যে লাইন টু লাইন ফলটা আই ইকুয়াল টু 0 হবে, আইবি সমান আইসি, ঠিক আছে, সেম না? এই যে দুইটা ভোল্টেজ সেম হবে, এটা লাইনের ক্ষেত্রে। ওকে, হ্যাঁ, তাহলে আমরা মূলত আনসিমেট্রিক্যাল ফল্টের এই টপিকটা মোটামুটি শেষ করে ফেলেছি, তাই না? আর গত ক্লাসে কিন্তু আমি কিন্তু এখান থেকে দেখিয়েছিলাম না শুরুতে এই পুরো চ্যাপ্টারটা অঙ্ক সহ। সো এটা আজকে আর সময় নষ্ট করবো না, আমরা চ্যাপ্টার 7 আমরা কিন্তু মোটামুটি শেষে স্টেবিলিটির দিকে চলে যাচ্ছে। আরেকটা চ্যাপ্টার আছে স্টেবিলিটি, ওইটাও মোটামুটি একটু বোঝার মতো। হ্যাঁ, আর স্লট 8 যেটা, এটা কিন্তু একটা ছোট একটা স্লট। স্টেবিলিটিটা পরে, এর আগে আমাদের 6 এ ছিল, 5 এ কি ছিল, আনসিমেট্রিক্যাল ফল, সিমেট্রিক্যাল কম্পোনেন্ট, এটাও হয়েছে। আচ্ছা, তাহলে আমরা স্ল্যাট 4 এ কি ছিল, সিমেট্রিক্যাল ফল্ট। আচ্ছা, এবার আমরা আজকে সিমেট্রিক্যাল ফল্টে চলে যাব, ঠিক আছে? প্রথমে স্টেভেনসনে আছো না এই ছেলেরা? স্যার হ্যাঁ, ধন্যবাদ। আচ্ছা, এখন বাকিরা যে আসলো না 2 সেকশনে, তারা যদি আবার প্রতিবাদ করে, কিছু তো লিখলো না আমাকে গ্রুপে, যদি লিখতো তাহলে তো হইতো। তোমরা লিখো না দেখে ভাবছি যে সমস্যা হবে না ক্লাসটা দিতে। এই দুই ক্যাপ্টেন কি বলো, কি লিখবো? ইনফরমেশন পৌঁছাইতে পারছিল ওদেরকে? দিছিলাম তো স্যার। আচ্ছা, না কেন বলতেছি, কারণ এটা তো তার রাইট যে বলা, যে কিন্তু কিছু বলে নাই আমাকে। যদি বলতে স্যার দিয়েন না, প্রয়োজন আমরা এক্সট্রা ক্লাস করবো, আমি তো বলেছি যদি আগায় রাখতে পারি পিএল এর আগে তোমাদের ছেড়ে দেবো, এটা ছিল তোমাদের কাছে। এই জন্য তোমরা বলছো হ্যাঁ সমস্যা নাই, আমিও ক্লাসটা দিয়ে দিলাম। যাই হোক, ওদেরকে বললো আর কি, যেহেতু রেকর্ড হচ্ছে, রেকর্ডটা দেখেও যেন পড়ে নিতে পারে আর কি। আর আরেকটা ব্যাপার দেখছি, যারা পড়ে তারা সব অবস্থাতে পড়ে, আর যেগুলো পড়ে না এগুলো কোনো অবস্থাতে পড়তে চায় না, তাই না? চলো আমরা সিমেট্রিক্যাল শুরু করি। তাহলে আমরা মূলত শেষ করলাম কোন কোন চ্যাপ্টার বলো তো? সিমেট্রিক্যাল কম্পোনেন্ট, আনসিমেট্রিক্যাল ফল্ট, ফল্ট অ্যানালাইসিস স্যার। হ্যাঁ ফল্ট, হ্যাঁ ফল্ট অ্যানালাইসিস। এখন আমরা সিমেট্রিক্যাল কম্পোনেন্টে যাব। আচ্ছা, সিমেট্রিক্যাল ফল্ট আসলে কি ঘটে বলো তো? একসাথে গ্রাউন্ড হয়ে যেতে পারে বা একসাথে স্যার ইয়ে হয়ে যেতে পারে। সো দিস ইজ দ্য মোস্ট ডেঞ্জারাস ফল্ট এভার পাওয়ার সিস্টেমে ঘটে থাকে। চলো মেধা থেকে পড়লে মনে হয় আমরা আরো ক্লিয়ার হব। সিমেট্রিক্যাল ফল্ট দেখো, মোস্ট অফ দ্য ফলস অন দ্য পাওয়ার সিস্টেম লোড to a short circuit condition. Most of the faults on the power system lead to, আচ্ছা, অধিকাংশই ফল যাই হোক না কেন এটা শর্ট সার্কিটের দিকে মোটামুটি চলে যায়। মানে হাই কারেন্ট ফ্লো করে দেখি না ম্যাক্সিমাম ফল্টের ক্ষেত্রে পুড়ে যাচ্ছে। তার মানে কি, পুরো তো যেমন আই স্কয়ার আর লসটা বেশি, আইটা বেড়ে যায়। স্কোয়ারিক হারে হলে দেখা যায় হিউজ পরিমাণ এটা তোমার পাওয়ার লস হয়ে যায়। When such a condition occurs, a heavy current called short circuit current flows through the equipment, causing considerable damage to the equipment and interruption of service to the consumers. তার মানে আসলে এত বেশি কারেন্ট ফ্লো করে ওই লাইনটা, ওই পরিমাণ, কারণ তোমার বাসায় যে কারেন্ট দিচ্ছে, তুমি জানো যে সর্বোচ্চ পরিমাণ তোমার বাসায় এই 3 রুম বা 4 রুমের ফ্ল্যাটে 2টা এসি টেসি সহ 10 এম্পিয়ার এট এ টাইম ফ্লো করতে পারে। এখন এই 10 এম্পিয়ার কে ক্যালকুলেট করেই তো হয়তো বা তার 5 গুণ পরিমাণ বেশি ফ্লো করতে পারে, 50 ওই বা আরো কম, বা 20 এম্পিয়ারের তার দিছে, এর চেয়ে তো বেশি দেয় নাই। এখন যদি এটা 15 এম্পিয়ার ফ্লো করে, ওই তার তো থাকবে না, পুড়ে যাবে। তা এই যে বলে কনসিডারেবল ড্যামেজ, কি কারণ তোমার ওয়্যারটা এই পরিমাণ কারেন্ট ক্যারি করতে পারে না, এর জন্য পুড়ে যায়। তাহলে সেটা, there is probably no other subject of great importance to an electrical engineer than a question of determination of the short circuit currents under fault condition. এই জন্য আমরা যারা ইঞ্জিনিয়াররা, বিশেষ করে এই যে ওয়্যারিং এর কাজে থাকি, বিল্ডিং এর ডিজাইনিং এর কাজে, তাদের কাছে কিন্তু একটা বিশাল চ্যালেঞ্জ হচ্ছে এই শর্ট সার্কিট কারেন্ট হ্যান্ডেল করে। এটা শুধু ওয়্যারিং এর জন্য না, যারা এই সাবস্টেশনে থাকে, কারণ তাদের ট্রান্সফরমার যে হ্যান্ডলিং ক্যাপাবিলিটি বা লাইনের, হ্যাঁ, যদি হঠাৎ এই পরিমাণ কারেন্ট ফ্লো করে, আবার প্রোটেকশন ইঞ্জিনিয়ার যারা আছে তারা তো সার্কিট ব্রেকার গুলো এমপ্লয় করতে হয়,
তারা আসলে খুবই টেনশনে থাকে। যদি কোনো একটা অ্যান্ড্রয়েড শর্ট সার্কিট হয়ে যায়, অলরেডি 1000 কিলোঅ্যাম্পিয়ার করতেছে, এটা যদি 10 টাইমস হয়ে যায় 10,000 কিলোঅ্যাম্পিয়ার হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে এই পরিমাণ সার্কিট ব্রেকার কিভাবে আমরা দিতে পারবো, বা কিভাবে আমরা এটাকে লোকালাইজ করতে পারবো, বা ফল্ট কারেন্টটাকে কমিয়ে আনতে পারবো, এটাই কিন্তু তাদের জন্য বিশাল টেনশন। একটা বাড়ির ক্ষেত্রে যদি চিন্তা করি, যে বললাম না যে তোমার বাড়িতে যদি আমরা ওয়ারিং এর কথা চিন্তা করি, কারণ তুমি ভিতরে যদি ওয়্যার গুলো পুড়ে যায়, আচ্ছা এটা কি আসলে কি সহজ তোমার না জন্য? স্যার, প্লাস্টার তুলা আবার এগুলা হ্যাঁ, এগুলা করা খুবই কঠিন। এর জন্য দেখবা এই ওয়্যারিং এর ওয়্যার গুলা ভালো ওয়্যার দেয়, একদম মোটাটা। তুমি দেখে বলবো যে এটা দিয়ে আমি ডিম লাইট জ্বালাবো, ফ্যান চালাবো, হ্যাঁ এত মোটা কেন দিল, কেন দিচ্ছে বলো তো? মানে তোমার অলমোস্ট 20 থেকে 50 টাইমস বেশি কারেন্ট ক্যারি করার মতো ওয়্যার দিয়ে, কারেন্টটা স্যার ক্যারি করলে যাতে ওয়্যারটা না পুড়ে। হ্যাঁ যেন না পুড়ে, হ্যাঁ যেন সেটাকে উইথস্ট্যান্ড করতে পারে। কারণ তোমার পক্ষে বারবার ভেঙে টেঙে হ্যাঁ নতুন ওয়্যার ঢুকানো খুবই কঠিন। এবং তোমরা যারা বিল্ডিং তোমাদের বাড়ি নতুন করতে স্যার যাচ্ছ, তারা স্যার দেখবে বাইরে তো স্যার, ভিতরে স্যার পাইপ থাকে স্যার, ছিঁড়ে গেলেও তো স্যার ভেঙে বাইরে তৈরি করে স্যার লাইন চালানো যায়। হ্যাঁ মানে পারা তো যায়। এই জন্য তো দেখবা যে যারা সেনমার সব প্রতিষ্ঠানগুলো আছে, তারা খুব ভালো ভালো যারা এই কনফোর্ট, তারা কিন্তু খুব স্মার্ট ওয়েতে কাজ করে, প্রতিটা পয়েন্টে একাধিক দেয়, ওয়্যার ভালো দেয়, এরপরও ব্যাকআপ আছে। যদি কোনো কারণে পুড়ে যায় তখন এটাকে ওয়্যারিং করা রিপেয়ারিং। কিন্তু এতে তুমি চিন্তা করো, তুমি কত সুন্দর করে ঘরটা সাজাইলা, হ্যাঁ এইখানে এটা, কিন্তু হঠাৎ তোমার সব মালামাল গুলো একসাথে এনে আবার ভেঙে আবার কালার রং করা, একটু কল্পনা করো তো জিনিসটা কেমন হবে তোমার ফ্ল্যাটের অবস্থা বা তোমার পুরো বিল্ডিং এ। এর জন্য কিন্তু আসলে এটা তোমার মতো যারা ইঞ্জিনিয়ার হবে তাদের জন্য একটা বিশাল চ্যালেঞ্জ হয়ে থাকে, যে এই শর্ট সার্কিট কারেন্টটাকে ট্যাকেল দেওয়া। আর এই শর্ট সার্কিট কারেন্ট যদি কোনো একটা উইন্ডিং ফ্লো করে, একটা উইন্ডিং চলে গেলে বাকি দুটো উইন্ডিং আর কি করবে, এটা আনব্যালেন্স হয়ে যাবে, তাই না? এটাই মূলত ইনিশিয়াল কথা, যে আসলে থ্রি ফেজ ফল্ট বা সিমেট্রিক্যাল যে ফল্টটা হয়, এটা সেই হিউজ অ্যামাউন্ট অফ দ্য ফল্ট ক্যান উইল মাস্ট ইনক্রিজ। আচ্ছা এবার আসো সিমেট্রিক্যাল ফল্ট অন থ্রি ফেজ সিস্টেম। That fault on the power system which give rise to symmetrical fault current. Equal fault current in the lines with 120 displacement is called a symmetrical fault. তাহলে symmetrical fault বলতে আমরা ফিজিক্যালি যেটা বুঝি, তিনটা লাইনেই ফল্ট হবে, এবং আরো যেটা বুঝি যে প্রতিটা লাইনে যে ফল্ট কারেন্ট 10 টাইমস 20 টাইমস বেশি হবে, এই কারেন্টগুলোর মধ্যে অ্যাঙ্গেল কি থাকবে, ওই যে ফল্ট না অবস্থায় যে 20 ডিগ্রি 120 ডিগ্রি সেটাই বজায় রাখবে। এই ধরনের ফল্টকে মূলত সিমেট্রিক্যাল কম্পোনেন্ট। The symmetrical fault occurs when all three conductors of a three-phase lines are brought together simultaneously into a short circuit condition as shown in figure 17.1. তার মানে এই তিনটা ফেজ একসাথে লেগে যাওয়া, তাই না? এত কঠিন করে দেখানো কি আছে, আমরা বোঝানোর সময় দেখছুন এই তিনটা যদি কোনোভাবে লেগে যায়, হ্যাঁ তিনটাই যদি লেগে যায়, তখন এটাকে আমরা কি বলি, শর্ট সার্কিটও বলতে পারি কিংবা সিমেট্রিক্যাল ফল্টও বলতে পারি। আমরা তো বললামই যে প্রতিটা ফেজে অবস্থায় যে কারেন্ট ফ্লো করবে, এই ফল্ট কারেন্ট, এগুলোর মধ্যে 120 ডিগ্রি কি থাকবে, স্টিল সেম থাকবে, যেটা দেখে কনফিউজড হয়ে যেতে পারে। শুধু we can confirm by means of the amount of the fault current. আচ্ছা, the symmetrical fault rarely occurs in practice as majority of the faults are of asymmetrical. আমি বলেছি আসলে প্র্যাকটিক্যালি খুব কম সময়ে সিমেট্রিক্যাল ফল্টটা হয়ে থাকে। However, symmetrical fault calculation are being discussed in this chapter to enable the reader to understand the problems that short circuit condition present to the power system. এখন আমরা কেন সিমেট্রিক্যাল ফল্ট, এটা বোঝানোর জন্য যে পাওয়ার সিস্টেমে যে রিয়ালি ঘটলেও আসলে কি হয়, সিমেট্রিক্যাল ফল্ট হতে পারে, এবং we should take proper precautions to tackle this type of faults, huge fault current to tackle this. কারণ দেখবা যে এখন একটা সিস্টেমকে যত বেশি sophisticated বলা হয়, সেসব সিস্টেমে মেইনলি যে জিনিসটা থাকবে, they must employ a lot of circuit breaker and relay to diagnose, to address the fault. Even if it's not possible to clear the fault, then just we isolate that section, তাই না? যদি কোন একটা ফল্ট আমরা পাওয়ার সিস্টেমে খুব দ্রুত কাজ করবে, ন্যানো সেকেন্ডের মধ্যে রিলে থেকে সিগন্যাল চলে যাবে সার্কিট ব্রেকারে, সার্কিট ব্রেকার সাথে সাথে ট্রিপ করে ওই জোনটাকে আইসোলেট করে দিবে, তাই না শাহরিয়ার? স্যার যেন এর যে ব্যাকআপ ব্রেকার আছে সে যেন তার মেইন যেটা মাস্টার ব্রেকারকে সিগন্যাল না পাঠায় যে তুমি টোটালি ট্রিপ করে দেয়, নাহলে কিন্তু কনজিকিউটিভ ট্রিপ হতে থাকবে ওই যে ফলস সিগন্যালের কারণে। হ্যাঁ অটো রিক্লোজারের মতন।
হ্যাঁ, অটো রিক্লোজার। এটা প্রথমে ফল্টটাকে ডায়াগনোসিস করবে, এরপরে ওই অংশটাকে আইসোলেট করে দিয়ে ইন দ্য মিন টাইম যদি পাওয়ার লাইন ক্যারিয়ারের মাধ্যমে যতটুকু সম্ভব করে এটাকে করা যায়, না হলে ওইটাকে আইসোলেট আমাদের দেশে এটা ম্যানুয়ালি করা হয়, যেহেতু আমাদের ফ্যাক্ট ডিভাইস গুলো নাই, ওখানে গিয়ে তখন লোক পাঠায় ওই দেখে যে প্র্যাকটিক্যালি আসলে এটা কি শর্ট সার্কিটটা কেন হয়েছে, কি গাছ টাছ করে, তখন এটাকে রিমুভ করে, মানে তখন দেখা যায় ওই যে সময় নেয় না যে আধা জি, ঘন্টা 1 ঘন্টা বা 4-5 ঘন্টাও কাজ করে, বিশেষ করে সিডোরের মতো ঘটনা ঘটার পরে তখন এটাকে ফল্ট ক্লিয়ার করে কাজ করা হয়। আর ফ্যাক্ট ডিভাইস যদি থাকে এগুলা কিন্তু অটো মোটামুটি ওখানে ফ্যাক্ট ডিভাইস অটো রিক্লোজার থাকে, কি কারণে হচ্ছে সেটাকে ডিটেক্ট করে ওটাকে সলভ করে অটোমেটিক ওটাকে কি করে দেয়, আবার রিকানেক্ট করে দেয়। হ্যাঁ, কিন্তু আমাদের দেশে যেহেতু না আমরা ম্যানুয়ালি কাজ করব, এই কারণে আমাদের কিছু ইন্টারাপশন থাকে আর কি। এই জন্য আমাদের ক্রিটিক্যাল লোড গুলোর জন্য অলওয়েজ ট্রান্সফরমার ব্যাকআপ থাকতে হয়। যাই হোক, the symmetrical fault is the most severe and imposes more heavy duty on the circuit breaker, কথাটা বারবার বলছিলাম। হ্যাঁ, এটা হচ্ছে সবচেয়ে মারাত্মক টাইপের ফল্ট, মানে শর্ট সার্কিট কারেন্ট হিউজ পরিমাণ ফ্লো করবে। তুমি তো চিন্তা করছো তোমার বাসার 10 এম্পিয়ার 20 এম্পিয়ার হয়ে যাবে, বাট থিঙ্ক অ্যাবাউট এ জোনাল টোটাল লোড। হ্যাঁ, যেখানে 1000 এম্পিয়ার ফ্লো করছে কোন একটা এলাকাতে, সেখানে যদি কোনো একটা 3 ফেজ শর্ট হয়ে যায় তাহলে এটা 10 টাইমস হলে 10,000, ইভেন হ্যাঁ 100,000ও করতে পারে। সেখানে তো সার্কিট স্যার এগুলা এই ব্রেকার স্যার ব্রেকার গুলাকে আবার ডিসি ব্যাকআপ দিয়েও রাখানো হয় ইয়াতে রিলে গুলাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রিলে তো মূলত ডিসি, ম্যাক্সিমাম হচ্ছে ডিসি অ্যাকচুয়েটেড, তাই না? কারণ জি স্যার। ওই রিলে সার্কিট হচ্ছে তোমার এটা একটা ইলেকট্রনিক সার্কিট বলা যায়, তাই না? এমনি আমাদের দেখবা যে সার্কিট, এমন একটা সার্কিট ব্রেকারের নাম বলো, হ্যাঁ, যেটা রিলে এবং সার্কিট ব্রেকার দুইটাই, রিলে ছাড়া অসহায়, মেন সুইচ আর কি স্যার। ডায়াগনোস করতে। হ্যাঁ, এটা একটা সুইচ, কিন্তু ডিসিশনটা আসে কিন্তু রিলে থেকে, তাই না? জি, বিভিন্ন স্যার। ধরনের রিলে আছে তোমার দেখতে পাবে, খাস করে ট্রিপ হয়ে যায় একটু হ্যাঁ, ইয়ে ঠিক। হয়ে গেলে। কিন্তু সে বুঝে কিভাবে যেখানে ওটা হচ্ছে রিলে বলে দেয়, যেমন ডিফারেনশিয়াল রিলে আছে, রিভার্স পাওয়ার ফ্লো রিলে আছে, এগুলা তোমরা প্রোটেকশন আবারও পড়বা। হ্যাঁ, আর আমাদের ইনভার্স ডেফিনিট টাইম আইডিএম রিলে আছে। হ্যাঁ, এটা হচ্ছে যে কারেন্ট যত বাড়বে, হ্যাঁ, অপারেশন টাইম তত কমে আসবে। জি স্যার, এগুলো তোমরা 2.5 সেকেন্ড 2 সেকেন্ড হ্যাঁ 1 সেকেন্ড 0.5 সেকেন্ড এভাবে এটা হচ্ছে কমে। ডেফিনিট টাইম রিলে, এটা হচ্ছে ইনভার্স ডেফিনিট টাইম, এগুলা তোমরা ইনশাআল্লাহ পড়বা আর কি। তো ওরা মানে অপেক্ষা করে, ওই সময়টা অপেক্ষা করে দেখে যে ফল্ট ক্লিয়ার হয় কিনা। তুমি যা চিন্তা করতেছো যে অনেক আস্তে হবে, নো, তারা কিন্তু অটো রিক্লোজ করার জন্য চেষ্টা করে। হ্যাঁ, ফল্টের অবস্থান বুঝে কোথায় ফল্ট হইলো। হ্যাঁ, যারা কন্ট্রোল সেকশনে আসে তারা কিন্তু দিন রাত কিন্তু এই যে আমরা কন্টিনিউয়াস পাওয়ার সাপ্লাই দিচ্ছি এটা এমনি আসে না। বলা হয় না যে এই যে পিজিসিবিতে এত 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 টাকা পয়সা কেন, কারণ তাদের পরিশ্রম আছে ভাই, তারা কন্টিনিউয়াস কাজ করছে, তাই না? পিডিবির কন্টিনিউয়াস কাজ করছে দেখে তো তোমার আমরা ওই ব্ল্যাক আউটের পর আর ব্ল্যাক আউট দেখি না। এটা ভাবার কোনো উপায় নাই যে তারা বোধহয় বসে থাকে। সবচেয়ে মজার চাকরি হচ্ছে ডিস্ট্রিবিউশন সেকশনে, তাই না শারিয়া? ডেস্কো ড্যাশা স্যার, ওগুলাও স্যার ওদেরকেও গ্রাহক হ্যান্ডেল করতে হয়। হ্যাঁ হ্যাঁ, ওখানে আবার ঝামেলা আছে, গ্রাহকের মায়ের পেছে পড়লে ডাক্তারদের মতো, রোগী মারা গেলে ডাক্তার যখন পিটায় সোজা করে ফেলে, গ্রাহক এন্ডে তোমার ধরেও মাইরটা দেয়, বড় বড় চিফ ইঞ্জিনিয়ার মাঝে মধ্যে মার খায় আর কি। তবে চাকরি মজা হইতেছে পিজিসিবি মূলত। ওইখানে স্যার ফল্ট একদিন হইলো, ওই একদিনের তো স্যার 365 দিনের কাজ করায় ফেলাবে। বুঝছেন স্যার? আচ্ছা, হ্যাঁ, এটা না, আমি যেটা বলতেছি এরা প্রচুর প্রেসার থাকে। এখন তো পাওয়ার সিস্টেম যারা সাবস্টেশন ইঞ্জিনিয়ার ওরা এতটা থাকে না, কিন্তু আজ থেকে কত, তোমরা ছোট ছিল, আজ থেকে 15 বছর আগে চিন্তা করো, শারিয়ার অনেক ঘটনা জানে যেহেতু ও বিভিন্ন জায়গায় ছিল। আগে মানুষের প্রচুর লোডশেডিং হইতো, তো এই খেলা হচ্ছে বা বৈশাখ জ্যৈষ্ঠ মাসে হঠাৎ লোডশেডিং হতো, আর মানুষ গিয়ে এলাকা তাও কি 3-4 ঘন্টা কারেন্ট থাকতো না, লাঠি সোটা নিয়ে পিঠে কি যে অবস্থা, কত ইঞ্জিনিয়ার যে মার খাইছে জানো, এটা মাথা ফাটা জি গেছে, স্যার, মারা, পল্লী বিদ্যুতের ইঞ্জিনিয়ার অনেক শহীদ হয়েছে। হ্যাঁ হ্যাঁ মারা গেছে, শহীদ এসেছে যে দেশের জন্য তারা, অথচ তাদের কোনো দোষ নাই, তারা কি পাওয়ার কি বানাবে নাকি? তোমার জেনারেটর নাই, পাওয়ার আসবে কোথায়? এখন তো আমরা বুঝি, এই জন্য একটা জাতি শিক্ষিত হওয়া খুবই দরকার আসলে। এখন মানুষ তো বুঝে না, একটা বড় বড় পিঠা, এখন 10-12টা মানুষ গিয়া যদি একটা পিঠাই বাঁচবে কিভাবে? যাই হোক, এখন এখান থেকে অনেক উত্তরণ আমাদের হয়েছে আলহামদুলিল্লাহ। আমি আমি যেখানে আছি আমার বাড়িতে ওখানে কিন্তু সহজে কারেন্ট যায় না। হ্যাঁ, এবং আমি দেখেছি সর্বোচ্চ 2 মিনিট, এটা আমরা খুবই লাকিলি। আবার আমি ভার্টিতে থেকে ওখানেও দেখি যে খুব কম কারেন্ট যায়। হ্যাঁ, তার মানে আশা করি এই সিনারিওটা শহরের দিকেও বেটার, তাই না? গ্রামেগঞ্জে হয়তো এখনো স্টিল হিউজ লোডশেডিং আছে, হিউজ নাই স্যার, কারেন্ট থাকে স্যার। এটা অনেক কমে আসবে আশা করি। হ্যাঁ, আরেকটা ভালো জিনিস, আমি জানি না তোমরা আমাকে কোনো কথা রাজনীতির সাথে জড়াবে না, আমি আগেই বলেছি আমাদের ফার্জ হচ্ছে এখন 30,000 মেগাওয়াট পাওয়ারের দিকে যাওয়া,
অবশ্য অল্টারনেট চিন্তা করতে পারতো, একটা রূপপুর আছে, আরেকটা চিটং পাওয়ার প্ল্যান্ট করাটা, এটা না করে আমরা মনে হয় চিটং এর হিলটেক্সের দিকে একটা ইয়া করতে পারতাম, বিশাল পানি যেটা বিদ্যুৎ স্যার। হ্যাঁ পানি বিদ্যুৎ আছে, মাইক্রো হাইড্রো টারবাইন প্লাস ফ্লোটিং সোলার সেল প্লাস আরো যেটা বলবো ফ্লোটিং এর সাথে অফশোর যেটা, এটাকে কম্বাইন করতে পারতো, বুঝছো? আমি স্যার। অলরেডি একটা ছেলেকে দিয়ে কাজ করাচ্ছি, এই যে ফ্লোটিং সোলার সেল যেটা কাঁপতে আছে সারিয়া, চিন্তা করো বাকিরাও। সেটা এখন মূলত এটার সাথে আবারও হ্যাঁ ফ্লোটিং floating এর মাঝে মাঝে হ্যাঁ অফশোর যেটা অফশোর, অফশোর বুঝছো, যেটা অনশোরে না, পানির জি মাঝে স্যার। মাঝে কিন্তু আমরা দিতে পারি, ওখানে পানি বাতাসের ফ্লুইডের একটু ডেনসিটি বেশি, হ্যাঁ রোটেশনটা জি ভালো স্যার। পাওয়া যাবে। না সোলার কিন্তু সেল ডিফারেন্ট, হ্যাঁ আমার পাওয়ার কিন্তু পিভি না, বরঞ্চ পিভির আউটপুট নিয়ে, পিভি কিন্তু ওটা কিন্তু আলাদা, বিয়ন্ড রিনিউয়েবল। অনেকে দেখবে লেখে যে পিভি এক্সক্লুডিং রিনিউয়েবল এক্সক্লুডিং, তা আমার হচ্ছে আসলে রিনিউয়েবল অংশটুকু, মানে আমার চিন্তা হচ্ছে আমি তোমার ওই জেনারেশন বা এফিসিয়েন্সি পর্যায়ে কাজ করবো না, ফিজিক্যালি এফিসিয়েন্সি হতে পারে, যেমন ট্রেকার নিয়ে কাজ করতে পারি। যেমন আমাদের তোমরা দেখবা যে তোমার যদি নিজস্ব থেকে থাকে বা অন্য কোথাও বা মসজিদে দেখবা যেখানে গভর্নমেন্ট থেকে দেওয়া বা এলাকাবাসী দেওয়া, দেখবে যে ফিক্সড সোলার সেল বা হিলটেক্সে দিলেও দেখবা যে ছাদ তোমার বাড়ির উপরে একটা ফিক্সড প্যানেল আছে, তাই না? এটা কিন্তু নড়ে না, সূর্য কিন্তু নড়ে যায়। সো তুমি যদি এমন একটা প্যানেল চিন্তা করে যেটা সূর্যের সাথে সাথে মুভ করবে, এলডিআর দিয়ে তুমি এটা Movement চাইলে করে, সান সান টেকিং সোলার হ্যাঁ ট্র্যাকার দিয়ে, হ্যাঁ ফিজিক্যালি সান টেকিং সোলার, জি এটা স্যার। দিয়ে বা এমপিপিটি টেকনিক, ওগুলা দিয়ে মূলত চিন্তা করা হচ্ছে আর কি। যে এই কথা বলে আমার কথা হচ্ছে গভর্নমেন্ট সাউথের দিকে কিন্তু মানে সাউথ মানে আমাদের চিটং রিজন, ওখানে আর্মির আনাগোনা বাড়ায়া দুইটা লাভ হইতো, একটা হচ্ছে যে ওই যে আমাদের কি যেন বলো না, যারা গোলাগুলি করে কয়েকদিন আগে পার্বত্য এলাকায়, শান্তি বাহিনী। শান্তি বাহিনী, এদেরকে কন্ট্রোল করার পাশাপাশি বিশাল একটা এলাকা যদি তারা কন্ট্রোলে নিয়ে আসে যেখানে ওই পিভি প্যানেল করবে, কারণ এতে ভেজিটেশনের যদি কিছু ক্ষতি হয়, যেহেতু ডেন্সড পপুলেটেড এলাকায় না, এই চিন্তাটা করতে পারতো। এখানে আমার একটা অবজারভেশন আছে, তারা রূপপুরে করছে ঠিক আছে, কিন্তু এতে দুইটা লাভ হইতো, একটা হচ্ছে আমরা সিকিউরিটি বাড়াইতে পারতাম, হ্যাঁ দেখ না আস্তে আস্তে আর্মি দিয়ে তারপরে পরবর্তীতে আস্তে আস্তে পুলিশ প্রশাসন বাড়াক, মানুষের কর্মক্ষেত্র হোক, তাই না? আমরা যেহেতু একটা ফ্লোর মধ্যে আছি উন্নয়নের, ভালো হইতো। হ্যাঁ কারণ দিন শেষে কিন্তু স্টিল পাওয়ার প্ল্যান্ট যেটা এটা কি বলে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট স্টিল ভয়ের একটা জায়গা, হ্যাঁ যেখানে রাশিয়া জাপান তারা নিজেরা ফিরে আসতেছে, কারণ হবে না কিন্তু হলে কিন্তু মাস ক্যাজুয়ালিটি হবে, এবং এটা বেটার বুঝছি রূপপুরের এই চিন্তা করলে রূপপুরে একটা ডেন্সলি এলাকায় দিলাম, আর এটা তো পার্বত্য এলাকায় তো আরো দেওয়া যাবে যেহেতু মানুষজন কম, কিন্তু বেটার অপশন আমার কাছে কেন জানে মনে হয়েছিল যে তারা সোলার প্যানেলের বিশাল করতে পারে, যেমন দুবাইতে একটা করেছে, তাই না? এটা করতে পারতো। বাই দ্য ওয়ে আশা করি হয়তো বা আমাদের প্রকল্প অনেক সময় চেঞ্জ হয়, দেখবা আমাদের একটা তা আফ্রিকা কি আমাদের দেশ কিনা? আমাদের তো জায়গা আছে নাকি? নো, না না, আফ্রিকা তো আফ্রিকা থেকে কি এখানে আনতে পারবে ট্রান্সমিশন লাইন? সুপার হাইওয়ের নাম শুনছো? সুপার হাইওয়ে, ওটা হচ্ছে সুপার গ্রিডে যেটা, হ্যাঁ ওইটাই। এখন আফ্রিকা তো অনেক দূরে, এই গ্রিড স্যার কিভাবে আনবে? আফ্রিকাতে থেকে স্যার বানাই ওটা আনতে আনতে স্যার ওটা স্যার সাগরের মধ্যে শেষ হয়ে যাবে। হ্যাঁ তুমি এই সাবমেরিন কেবল তুমি জানো এই যে আমাদের সন্দ্বীপে পাওয়ার ট্রান্সমিট পাঠাইতে কি পরিমাণ টাকা খরচ হয়েছে? এখানে আমাদের বলবো যে ওখানকার লোক, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বা যারা সংশ্লিষ্ট পাওয়ার মন্ত্রী, পাওয়ারের সাথে যুক্ত যে মন্ত্রী আছে, হ্যাঁ তাদের একান্ত ইচ্ছা না থাকলে, হ্যাঁ অন্যান্য যদি চিন্তা করতে কেউ ভেটো দিত যে আপনারা এই প্রকল্প অন্য জায়গায় দেন আরো বেটার হবে, তখন কি করতাম? কিন্তু তারা একান্ত ইচ্ছা আছে বলেই গেছে, কিন্তু এই সাবমেরিন কেবলের মেইনটেনেন্স অনেক বেশি। তোমাকে সাবমেরিন কেবল বলতে আন্ডারগ্রাউন্ড কেবল ইউজ করতে হবে, এবং এটা প্রোটেকশন বেশি দেওয়া লাগে যেহেতু ময়েশ্চার আছে, হ্যাঁ এবং হাই ভোল্টেজ যদি কোনো কারণে পানির সাথে লেগে যায় কি পরিমাণ ক্যাজুয়ালিটি হবে বুঝছো? নদীতে পানি ট্রলারটা সেটা চলে যেগুলা, যাই হোক এটা একটু ডিফিকাল্ট। আচ্ছা যেহেতু ও ও প্রশ্ন করেছে, হ্যাঁ ও একটা বেসিক ধারণা থেকে বলছে যে আমরা নেপাল থেকে পারলাম আফ্রিকা থেকে পারবো, মেন হচ্ছে যে আমাদের ট্রান্সমিশন লাইন এত দূর থেকে টানলে লসেই সব চলে যাবে, অনেক দূর তো আফ্রিকা। আর নেপালটা হচ্ছে যে নেপাল, হ্যাঁ হ্যাঁ হুম হুম
ও আচ্ছা, তুমি ওখানে বিজনেস করতে বলছো, ওই ওই বিজনেস তো অলরেডি চায়না ঢুকে গেছে। তো তুমি চায়নার যদি স্ট্র্যাটেজি দেখো, তুমি দেখছো চায়নার স্ট্র্যাটেজি? হ্যাঁ হ্যাঁ, এটা তো অবভিয়াসলি, হ্যাঁ অবভিয়াসলি, এটা অবভিয়াসলি পার্সেল জেনারেশনটা অবশ্যই, হ্যাঁ, আহ, বেশি হবে, আমাদের বেশি পাবো। কারণ এই যে বলে যে 10 কিলোওয়াটের যে প্যানেল, আমরা 10 কিলোওয়াট থেকে 10 কিলোওয়াট পাই না। তো এখানে গ্রিডলেস আছে, ডাস্ট লস আছে, হ্যাঁ, কন্টাক্ট লস আছে, এগুলা করতে করতে দেখা যায় আমরা অর্ধেক, কত পার্সেন্ট ইফিসিয়েন্সি জানো একটা সোলারে সেলের? সর্বোচ্চ আমরা 8 থেকে 10% পাই। তো যে ইফিসিয়েন্সি এটাতে অনেক কম না, এটা অনেক কম। কিন্তু এই ইফিসিয়েন্সিটা আমরা বেটার পেতে পারি ওই যে আফ্রিকার ওই জায়গাতে। এখন আমাদের কথা হচ্ছে যে আমরা নাই নামাচ্ছে কানা মামা, এখানে এনভায়রনমেন্টের ইম্প্যাক্টের ব্যাপার আছে। তা আমি খবরটা শুনে খুশি হয়েছি যে এখন এই মুহূর্তে আমাদের ফার্স্ট যে আইন হচ্ছে পাওয়ার। এখন পাওয়ারটা যে কোনো উপায় হইলেই চলবে। আমরা এখন আসলে export হবে বলে থাকলে আমরা কিন্তু একটা উন্নয়নের স্লো আছে, হ্যাঁ, যেটা তোমরা ভিজিবল দেখতে পাচ্ছ। তোমরা বের হবা, বের হয়ে যেন সবাই ভালো জায়গায় অ্যাবজর্ভ হতে পারো। ইন মিন টাইম কিন্তু কর্মসূচি ক্রিয়েট হয়ে যাবে বা আগামী 5 বছর মধ্যে। এই মুহূর্তে আমাদের পাওয়ারের নিশ্চয়তা দরকার। সো এই পয়েন্ট থেকে আমরা কিন্তু ডিসএগ্রি করতে পারি না, কিন্তু সেই সাথে তো আমরা চিন্তা করতে পারতাম, তাই না? প্র্যাগমেটিক যে একটা রূপপুরে আছে, আমরা সাউদার্ন পার্টে, আমরা যেহেতু আমাদের অনেক ভাস্ট এরিয়া আছে, যে আম, এত ডেন্সলি পপুলেটেড না, আমরা এগুলা ইয়া করে চাইলে করতে পারতাম। হয়তো বা চিন্তা করছে অনেকে, হয়তো বা চেঞ্জ হয়ে আসবে। যে রিসেন্টলি জানো একটা মেগা প্রকল্প যে চেঞ্জ হয়ে গেছে, 100 কোটি টাকা পরে যেটা আবার ফিরে আসছে গভর্নমেন্ট, জানো কি না? খোঁজ খবর রাখো। এলিভেটেড এক্সপ্রেস ওয়ে হওয়ার কথা, এলিভেটেড এক্সপ্রেস ওয়ে, যেটা যেমন ওই সাপের মতো দেখবা যে উপরে উঠে, হ্যাঁ উপরে, এই যে ফ্লাইওভার গুলো উপরে উঠে ঘুরে ঘুরে বিভিন্ন দিকে চলে যাবে, দেখছো? এটা লস অ্যাঞ্জেলেস সব বিভিন্ন জায়গায় আছে আমেরিকার। হ্যাঁ হ্যাঁ, চায়না, চায়না তো অবশ্যই থাকবে, তার তো অনেক আগে। এটা চায়নার সাথে চুক্তি করে অন্যান্য কোরিয়ান কোম্পানি আসছিল, কিন্তু পরে এখান থেকে চলে আসে। 100 কোটি টাকার মতো ডিজাইন করতে করতে খরচ হয়ে গেছে। কারণ কি জানো, আমরা আসলে, এটা তো আসলে লাক্সারি একটা ইয়া। আমি পজিটিভ মনে হচ্ছে আমার জিনিসটাকে। আমাদের উচিত এই মুহূর্তে যে এই যেটা হাই স্পিড বাস গুলাকে যেটা এক্সিস্টিং আছে সেটা হাই স্পিডের জন্য দিয়ে দাও, পাশে একটা রাখো ট্রাকের জন্য, সাথে আরেকটা রাখো লেগুনার জন্য। কাজে 4টা লেন যদি পাশাপাশি করতে পারে, তাহলে যে যার জায়গা দিয়ে চলবে, ডিভাইডার থাকবে, ক্রস করতে পারবে না, তাহলে অ্যাক্সিডেন্ট কিন্তু কমে আসবে। গভর্নমেন্ট আলটিমেটলি ওদিকে গেছে আর কি, ওইটা এলিভেটেডটা বাদ দিয়ে, যে আসলে ওরকম ভালো সুফল পাওয়া যাবে না, খরচ হয়ে যাবে বেশি। বাই দ্য ওয়ে, আমরা যখন পাওয়ারের কাজ করবো, তোমরা যখন বিভিন্ন জায়গায় যাবা, ইনশাল্লাহ খুব পজিটিভ জিনিসগুলো চিন্তা করবা, ঠিক আছে না? আচ্ছা, লিমিটেশন অফ দ্য ফল কারেন্ট। এবার আসা যাক, এই যে আমি একটা কথা বললাম না, যে ফল কারেন্ট যদি হয়, এই ফল কারেন্টকে আমাদের কি করতে হবে? ট্যাকেল দিতে হবে, তাই না? আচ্ছা, এটা ব্যানারটা প্রিন্ট হবে, এটা পরে কথা বলবো। আচ্ছা, এই কি বললাম, এই এখন ফল কারেন্ট যদি এখানে হইলো, তা আমাদের মেইন কিন্তু কার দায়িত্ব বেড়ে যাবে এখানে? রিলের রিলের দায়িত্ব বেড়ে যাবে। এখন হিউজ ফল কারেন্ট যদি হয়, ওই পরিমাণ ফল কারেন্টকে অ্যাড্রেস করার মতো রিলে লাগবে, যেটা কস্টিং অনেক বেড়ে যাবে। এই জন্য আমরা বলতে পারে বা সেলফ বিউটিও বলতে পারো। হ্যাঁ, এখন আমরা যদি ওই ফল্ট যদি একটা ইম্পিডেন্স থাকে, তাহলে আলটিমেটলি আমরা কি ভি ইকুয়াল টু আই আর, তাই না? আর যত বেশি হবে বাধা, কারেন্ট কমে যাবে। এই জন্য ফল পয়েন্টে, হ্যাঁ, যে ইম্পিডেন্সের একটা বিশাল গুরুত্ব আছে। দেখো, in many situations the impedances limiting the fall current are largely reactive, such as transformer, reactor and generator. Cables and lines are mostly resistive, but what the total reactance in calculation exceeds 3 times of the resistance, the later the usually neglect. আচ্ছা, the error introduced by the assumption of the, যাই হোক, তাহলে আমরা আসলে একটা কি ওখানে রিয়েক্টর বা ইম্পিডেন্স দিয়েই আমরা মূলত কি করে ওই ফল কারেন্টটাকে লিমিট করা যায়। এতে কি হবে? তাহলে আমাদের যে সার্কিট ব্রেকার যে ডিউটিটা, সেটা কমে যাবে। সেই কথাটাই মূলত বলা আছে। তাহলে আমরা বুঝতে পারছি যে ফল কারেন্টকে ট্যাকেল দেওয়ার জন্য একটা কি থাকবে, ফল পয়েন্টে একটা হাই ইম্পিডেন্স থাকলে ফল কারেন্টটাকে লিমিট করতে পারবো, তাই না? এই কথা বোঝা যায়? তাহলে আমরা পড়ি, মানে শর্ট সার্কিট অকার্স এট এনি পয়েন্ট ইন, হ্যাঁ, এইটার জন্যই কিন্তু আসবে পার্সেন্টেজ রিঅ্যাক্টেন্স এর কথাটা, যে when a short circuit occurs at any point in system, the short circuit current is limited by the impedance
of the system up to the point of the fault. তাহলে ফল্ট পর্যন্ত টোটাল যে ইম্পিডেন্স সেটাই কিন্তু মূলত এই ফল্ট কারেন্টকে কি করতে পারে, কন্ট্রোল বা কমায় নিতে পারে, তাই না? কমায়। Thus, referring to the figure, এই কথা বলছে, if a fault occurs on the feeder at a point F, এই পয়েন্টে ধরলাম যে আমাদের একটা ফল্ট হয়ে গেল, তাহলে then the short circuit current, তার মানে এখানে তো একটা ফেজ দেখা যায়, এখানে কিন্তু একটা না, কয়টা ফেজ? হ্যাঁ, তিনটা, কিন্তু এই তিনটা ধরো লেগে গেছে। হ্যাঁ, সিঙ্গেল লাইন ডায়াগ্রাম দিয়ে দেখাইছে। One line diagram. One line by single line. Then the short circuit current from the generating station will have a value limited by the impedance of the generators and transformers and the impedance. তার মানে এখানে ট্রান্সফরমার আছে, তারও একটা রিঅ্যাক্টেন্স থাকবে, লাইনে একটা রিঅ্যাক্টেন্স থাকবে, এবং জেনারেটর ইন্টারনাল একটা রিঅ্যাক্টেন্স থাকবে, ইভেন নিউট্রালটাও গ্রাউন্ডে থাকবে। সো এই যে ওভারঅল টোটাল যে রিঅ্যাক্টেন্স, বললাম সেলফ বিট এটাকে বলা হয়, যে তার নিজস্ব যে ইন্টারনাল রিঅ্যাক্টেন্সের কারণে মূলত ফল্ট কারেন্ট কি হয়ে যাবে, কিছুটা control এতে চলে আসবে, তাই না? Generator or transformer and the impedance of the lines between the generator and the point of the fault. This shows that the knowledge of the impedance of various equipment and the circuits in the line of the system is very important for determination of the short circuit current. অতএব আমাদের এটা আসলে জানা দরকার এজ ইঞ্জিনিয়ার হিসেবে, যে কি হতে পারে। এটা যদি আমরা জানা থাকে, হ্যাঁ, আমাদের দেখবে যে বড় বড় মেগার বা এখানে লাইন বিভিন্ন অংশের আমরা কি করতে পারি, ইম্পিডেন্স গুলা মেজার করতে পারি। সো এটা যদি জানি, আমরা বলতেই পারবো যে যখন শর্ট সার্কিট হবে ওই অংশ এটা কত ইম্পিডেন্স ম্যাক্সিমাম শো করবে। এই ম্যাক্সিমাম যদি এত শো করে, তাহলে কি পরিমাণ কারেন্ট তখন ফ্লো করবে, ওই অনুসারে আমরা চাইলে আলাদা রিঅ্যাক্টর দিয়ে বাকি কারেন্ট কন্ট্রোল করে আমরা এটাকে কি করতে পারি, লিমিট করে ওই ধরনের ব্যাকআপ ইউজ করতে পারি। এই কথাটাই বলা হয়েছে। তো যাই হোক, অনেক সময় দেখা যায় রেজিস্ট্যান্সটা অনেক কম হয়ে থাকে 3 টাইমস, তখন আমরা রেজিস্ট্যান্সের টোটাল ইম্পিডেন্সে নিয়ে আসলে শুধু রিঅ্যাক্টেন্সটা কাউন্ট করি। তবে এই অবস্থায় যদি কোনো অবশ্যই এরর হবে, রেজিস্ট্যান্সকে যদি আমরা রিঅ্যাক্টেন্স ডায়াগ্রাম ড্র করে কোনো সলিউশন করতে যাই, অবশ্যই একটা এরর হবে, বাট এররটা অবশ্যই দেখা যায় কোন অংশে কি 5% এর বেশি হয় না, +-5%। তো এটা তো আমরা ধরতে পারি, তাই না? যেমন আপনার রেজিস্ট্যান্স কত ধরি আমরা, কালার অনুসারে +-5 to 10%, যেটাকে আমরা মোটামুটি নিয়ে আসতে পারি। সো আলটিমেটলি আমাদের এই ফল্ট পয়েন্ট পর্যন্ত রিঅ্যাক্টেন্স যেটা আছে সেটা খুবই গুরুত্বপূর্ণ ফল্ট কারেন্টকে কন্ট্রোল করার জন্য। তো আমাদেরকে অবশ্যই কি থাকতে হবে, পার্সেন্টেজ অফ রিঅ্যাক্টেন্স সম্পর্কে একটা ভালো কি থাকতে হবে, আইডিয়া থাকতে হবে। তাহলে দাঁড়াচ্ছে the reactance of generator, transformer, reactor. আচ্ছা, রিঅ্যাক্টর আসলে কি বলতো? স্যার কয়েল কে বুঝা যায় না স্যার? হ্যাঁ, রিঅ্যাক্টর মানে ইন্ডাক্টর আর কি, সোজা কথা। আমরা ক্যাপাসিটর দিয়ে যদি একটা ব্যাংক বানাই, ক্যাপাসিটি ব্যাংক বলে, যেটা লিডিং পাওয়ার সাপ্লাই দেয়, যেটা আমাদের আসলেই লাগে সব সময়, তাই না? এখন প্রশ্ন হচ্ছে, স্যার আমাদের লোড গুলো তো ল্যাগিং, তাহলে আবার রিঅ্যাক্টরের কাজ কি? না, এটা ট্রান্সমিশন লাইনে এই ঘটনা ঘটে, যেটাকে বলা হয় ফ্যারান্ট ইফেক্ট। তোমরা শুনছো কিনা জানি না, এই রিসিভার ভোল্টেজ বাড়ে যায়। আমরা তো থিওরি পড়ছি, আমি শাহরিয়ার কাছে জানতে চাই, বা যারা পিডিবির ভাই ব্রাদার কিংবা আব্বা মা থাকতে পারে, তারা জানবে, ইঞ্জিনিয়ার কেউ থাকলে। তো কখনো ফেস করেছো, তুমি শুনেছো ফ্যারান্ট ইফেক্ট হয় লাইনে? জি স্যার, জি স্যার। এটা মূলত কখন হতে পারে? এটা হাই ট্রান্সমিশন লাইনে হয় স্যার মূলত। হ্যাঁ, হাই ভোল্টেজ ট্রান্সমিশন, যেমন 25 কে উপরে, হ্যাঁ, তারপরে ওটা হয়তো 132, 232, এসব লাইনগুলো তো সবচেয়ে বেশি, বিশেষ করে মধ্যরাতের পরে। কারণ ট্রান্সমিশন লাইন তো আসলে একটা নির্দিষ্ট এলাকাতে ফিট করতেছে, কাজে সব লোড কিন্তু তার মধ্যে আছে, যেটা ন্যাশনাল ব্যাকবোন। তো এটা কখন হয়, এই যে 12টার পরে তো সবাই শুয়ে যায়। এখন তুমি 12টার পরে, ঠিক আছে, সিস্টেম ইঞ্জিনিয়ার ওরা ডিসপ্যাচ সেন্টার থেকে পিক লোড গুলোকে অফ করে দিতে বললো, যে আপনি এটা অফ করে, লোড কমে যাচ্ছে। কিন্তু বেজ লোডকে তো আর অফ করবে না, তাই না? এখন বেজ লোডে কি করে, ওরা বলে যে আপনারা ওই ইনপুটের ভালভটাকে একটু টাইট দেন, মানে ফ্লোটাকে কমাই দেন, পানি ফ্লোটাকে কমাই নিয়ে আসেন, যাতে রিয়েল পাওয়ারটাকে কন্ট্রোল করা যায়। তো তারও তো একটা লিমিট আছে, অফ তো করতে পারবে না। তাহলে এই অবস্থায় যে সার্টেন সে জেনারেশন করতেছে, আবার এটাও তো সত্য কথা, সব লাইটও তো আর বাসা বাড়িতে অফ থাকে না, হয়তো বা তোমার কি যেন কিছু লাইট অফ থাকে, টিভি গুলো অফ থাকে, ইন্ডাস্ট্রি গুলো অফ থাকে, তাই না? তো সেক্ষেত্রে দেখা যায় এই যে লোডটা যে কমে গেল, বেজ লোড গুলো চলতেছে, লাইনে কিন্তু হাই ভোল্টেজ আছে, হ্যাঁ, লোড কমে যাওয়াতে মানে হঠাৎ দেখা যায় রিসিভিং এন্ডে ভোল্টেজটা বেড়ে যাচ্ছে, কোন এন্ডে এখানে কমে যাওয়ার কথা, এটা অবভিয়াসলি কমবে লাইন ড্রপের কারণে। কারণ কি, ওই যে আমরা জানি যে লং ট্রান্সমিশন লাইনে কিন্তু ক্যাপাসিটেন্স আছে, তাই না? আছে কি না? এই ক্যাপাসিটি কিন্তু, হ্যাঁ, এই তখন দেখা যায় এটা মোজেজা তখন বোঝা যায়। এই লাইন ক্যাপাসিটেন্স গুলাই মূলত আমরা জানি যে একটা ক্যাপাসিটর 5টাও পরে কি হয়ে যাবে, সে ফুল চার্জ হয়ে যায়, কিন্তু মানে সে নিজে একটা সোর্সের মতো কাজ করে। তাহলে এতগুলো যদি ডিস্ট্রিবিউটর ফুল লাইন থাকে, সে মূলত হ্যাঁ একটা সোর্স হিসেবে টোটাল ভোল্টেজটা দেখা যায় এই লস টস বাদ দিয়ে হলো রিসিভিং এন্ডে বেড়ে যায়। এই যে বেড়ে যাওয়াটা, এটাকেই বলা হয় কি, ফ্যারান্ট ইফেক্ট।
এখন তাহলে বেড়ে গেছে কি কারণে? ক্যাপাসিটেন্সের কারণে, স্যার হাই ভোল্টেজ লাইনে। তাহলে এটাকে উল্টা কোন জিনিস? ইন্ডাক্টর। এখন জেনারেটরকে পাওয়ার দিতেছে। হ্যাঁ, ইন্ডাক্টর ইন্ডাক্টর হচ্ছে এই যে যেমন আমরা জানি যে ক্যাপাসিটর ব্যাংক, হ্যাঁ ওটা ক্যাপাসিটর দেয়, রিয়েক্টর হচ্ছে ইন্ডাক্টর ব্যাংক, সোজা কথা। তার উল্টা তখন ল্যাগিং দিয়ে এটাকে মিটিগেট করার চেষ্টা করবে, এই হচ্ছে কারণ আর কি। এর জন্য আমাদের রিয়েক্টর অবশ্যই পার্সেন্টেজ রিয়েক্টেন্সটা কত হবে সেটা খুবই গুরুত্বপূর্ণ। এটা শুধু ফল্টকে লিমিট করার জন্য, অ্যাজ ওয়েল এজ যেন আমাদের রিসিভিং এন্ডের ভোল্টেজটা অবশ্যই সার্টেন লিমিটের তখন কিন্তু আমাদেরকে চলে আসতে হবে। আসলে পাওয়ার সিস্টেমের একটা জটিল অপারেশন, যেটা আমরা আসলে এত সহজে বুঝতে পারবো না। তখন পাওয়ার সিস্টেম অপারেশন কন্ট্রোল, হ্যাঁ রোবাস্ট কন্ট্রোল আছে, অনেক ইয়া চলে আসছে, অ্যালগরিদম চলে আসছে যাকে কন্ট্রোল করার জন্য। ফিজিক্যালি অনেক ফ্যাক্ট ডিভাইস দিয়ে স্টেট কম স্টেট এসভিসি দিয়ে কন্ট্রোল করা হয়, এগুলো আস্তে আস্তে ইনকর্পোরেট করা হবে। তখন দেখা যাবে যে আগামী 10 বছরে যারা তোমরা ইঞ্জিনিয়ার হয়ে যদি পৃথিবীতে যাও, তোমরা স্মার্ট ওয়েতে কাজ করবা। এখন আগের আজ থেকে 35 বছর আগে যারা জয়েন করছে তাদেরকে বললো, তারা চাইনিজ যেটা ম্যানুয়াল এগুলো দিয়ে কাজ করতো, আর ইন দ্য মিন টাইম অনেক অটোমেটিক জিনিস চলে আসছে ইয়া থেকে, তোমার এটা কি বলে ইউরোপ থেকে। ইউরোপের তো ডিভাইস গুলো খুবই ভালো না, পাওয়ারে কিন্তু ওরা অনেক আগে ইউরোপের থেকে, হ্যাঁ ওদের থেকে অনেক অটোমেটিক। এখানে ল্যাব ভোল্ট ডি লরেঞ্জো, হ্যাঁ এবি, ইতালি বেশিরভাগ স্যার। হ্যাঁ ইতালি ম্যাক্সিমাম হচ্ছে প্রোডাকশন ডিভাইস ইতালি, খুবই ভালো রোবাস্ট ওদের। হ্যাঁ ওরা কিন্তু খুব আগানো। তোমরা জানো কি না, ইউরোপের অনেক দেশ আছে তারা জিরো মেশিনে চলে গেছে, হ্যাঁ অথচ ওইদিকে আমেরিকা সহ অন্যান্য দেশগুলো এগুলো নড়ে না, কারণ তাদের ওই যে কোপ সম্মেলন ঢুকে না তো এরা সহজে। বাইডেন এসে ঢুকলো, তাদের মেন বিজনেস ইভেন মিডল ইস্ট থেকে শুরু করে ওই আমেরিকা সহ, কারণ এরা তো আবার ভাই বেড়াদার, তো এদের বিজনেস তো হচ্ছে তেল। এই যে যুদ্ধ করতো কারণ কি? এনার্জি। এখন দেখা যাচ্ছে রিনিউয়েবল যদি চলে আসে, তাহলে ওই তেল দখল করার যে প্রবণতাটা সেদিকে আর ঝুঁকবে না, তখন আর যুদ্ধ, এই জন্য কিন্তু যুদ্ধ অনেকটা কমে গেছে, খেয়াল করো। এই যে আফগানিস্তান থেকে গুটিয়ে যাওয়া আরো কমবে। এই যে টেসলা যে রেভলিউশন দেখাচ্ছে, হ্যাঁ টেসলা যে রেভলিউশন দেখাইছে, ইলন মাস্ক না ওটা টেসলা, হ্যাঁ ওর কিছু বিশাল রেভলিউশন। এটা এক ধরনের যুদ্ধের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। মানে এই যে শক্তিগুলো আছে যারা কলোনাইজড শক্তি, যদিও এটা ব্রিটেন না, ব্রিটেন পরে এই ভূতগুলো তো সবার উপর চাপছে, নাহলে কেন বিভিন্ন দেশে হঠাৎ আক্রমণ করে? এই তেল দখল করাই তো ছিল এনার্জি। কারণ এনার্জি যাদের, তুমি আজকে ড্রোন বানাও, যাই বানাও না কেন, হ্যাঁ বড় বড় এই যে আমেরিকান বলো, চায়না বলো, যত রাশিয়ান বলো, এগুলো চলে তো তেলের মাধ্যমে। এখন এটাকে যদি আমরা রিপ্লেস করতে পারি অল্টারনেটিভ সোর্সের মাধ্যমে, তাহলে তা আসলে যুদ্ধ করে এনার্জি ব্যালেন্স নিয়ে আসবো, আমরা সেদিকে যাই। আচ্ছা যাই হোক, আমরা ওদিকে যাবো না। সো এইভাবে মূলত আমরা কন্ট্রোল করতে পারি। আগামী বিশ্বে দেখবে যে মাইক্রোগ্রিড খুবই জনপ্রিয় হবে, হ্যাঁ ডিসি বেস মাইক্রোগ্রিড গুলো চলে আসবে। লোকালি আমাদের যত মাইক্রো রিসোর্স গুলো আছে আমরা সেটাকে কাজে লাগাই। যেমন এই যে তোমরা বাসা বাড়িতে যে ওয়াস্টেজ গুলো ফেলে দিচ্ছ, এটাকেও আমরা কিন্তু রিসাইকেল করে পুনরায় পাওয়ার ডেভেলপ করতে পারি। তখন আর আসলে অন্যান্য রিসোর্স পড়বে এতটা প্রেশার পড়বে, যার যেখানে যেটা আছে এটাকে বলে ডিস্ট্রিবিউটেড এনার্জি রিসোর্সেস। হ্যাঁ যেমন তোমার জেলাতে কি আছে, ছোট ছোট পানির আছে, তাহলে মাইক্রো হাইড্রো টারবাইন ইউজ করতে পারো। হ্যাঁ আরেকটা এলাকায় যেমন রাজশাহীর দিকে ইনস্টলেশনটা ভালো, ওই যে আফ্রিকার মতো, আফ্রিকা বাট কম্পারেটিভলি দেশ অন্যান্য অংশ, তাহলে সেখানে তুমি বিশাল পাওয়ার প্ল্যান্ট করতে পারো। তারপরে আবার নদীর কাছে কি করা যায়, নানাভাবে চিন্তা করতে। আবার বড় পুকুরে কয়লা খনি আছে, ওই কাছাকাছি আমরা কয়লা ভিত্তিক গুলা করতে পারি। এই যে এক এক জায়গায় একটা রিসোর্স, এটা কিন্তু রিনিউয়েবল বলা হচ্ছে না, বলা হচ্ছে ডিস্ট্রিবিউটেড রিসোর্স। এটা কিন্তু কয়লাও হতে পারে হয়তোবা, কিন্তু আমরা প্রেফার করবো শুধু রিনিউয়েবল হওয়াটা। মানে যার যেখানে যে রিসোর্স আছে সেটাকে কাজে লাগিয়ে লোকালি পাওয়ার প্রডিউস করে ওই অঞ্চলকে আলোকিত করা বা বিদ্যুতায়িত করা বা এনার্জি চাহিদা মেটানো, এভাবে করতে পারলে দেখবা যে টোটাল লসটাও কমে যাবে, অ্যাজ ওয়েল এস আমাদের টোটাল ন্যাশনাল গ্রিডের উপর চাপ কমবে। বাই দ্য ওয়ে, এই মুহূর্তে আমরা তাহলে 9:15 পর্যন্ত বলবো আজকে, ঠিক আছে? বেশি প্যারা দেব না। হ্যাঁ হ্যাঁ একটু আরেকটু সময় দেব না, একটু কম। আচ্ছা, পার্সেন্টেজ রিঅ্যাক্টেন্সের গুরুত্বটা বুঝতে পেরেছো? তাহলে আমাদের এই যে ফল কারেন্টের লিমিটের জন্য এটা কিন্তু অবশ্যই একটা কি রয়েছে, উল্লেখযোগ্য গুরুত্ব রয়েছে। আচ্ছা এই জন্য তাহলে এটাকে আমরা কিভাবে আসলে ইঞ্জিনিয়ার এটাকে ক্যালকুলেট করে, কিভাবে এই বেজের উপরে বেস করে, এটা ক্যালকুলেশন বেস করে আমাদের সার্কিট ব্রেকার গুলো অপারেশন করতে পারবো, রিলেগুলো, সেটা আমরা দেখবো। দ্য রিঅ্যাক্টেন্স অফ জেনারেটর ট্রান্সফর্মার the reactance of generator, transformer and reactors etc. is usually expressed in terms of percentage reactance, not only the reactance. আমরা যে রিঅ্যাক্টেন্স ডায়াগ্রাম বলি, এটা শুধু রিঅ্যাক্টেন্স না, রেদার দ্যান এটাকে মেইনলি পার্সেন্টেজ রিঅ্যাক্টেন্সে প্রকাশ করা হয়, যে দেখছো %x। কিন্তু টু পারমিট রেপিড শর্ট সার্কিট ক্যালকুলেশন,
হ্যাঁ, যাতে আমরা দ্রুত শর্ট সার্কিট ক্যালকুলেশনটা এজিউম করতে পারি। কারণ এজ এ ইঞ্জিনিয়ার হিসেবে তুমি যখন মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার হবে পাওয়ার সেক্টরে, সো ইউ হ্যাভ হেভি ডিউটি অন ইউ টু প্রোটেক্ট দ্য লাইন্স or as well as indirectly you can say also the relay, another word is breaker, because relay breaker is work simultaneously. At first relay, they diagnosis the amount of the fault current, then it can give the signals to the circuit breaker. As a circuit breaker relay ছাড়া কিন্তু অসহায়, শুধু একটা সার্কিট ব্রেকার আছে যেটা সার্কিট ব্রেকার এবং রিলে, কি বলতো এটা? ফিউজ, জানো? ফিউজ ফিউজ একবার গেলে আর বাকি ইউজ করা যায় না স্যার। হ্যাঁ, না, হ্যাঁ, এটা তো ড্রব্যাক। এটা নিজেই রিলে, নিজেই সার্কিট ব্রেকার, তাই না? জি স্যার। Slow হয়ে যায়, এটার জন্য আলাদা সার্কিট ব্রেকার দরকার। বাকি ক্যাটওয়ার্ড বলি না, বাসায় ক্যাটওয়ার্ড আছে কিনা? পুরোনো বাড়িগুলোতে দেখবা এই সিরামিকের তৈরি, মাঝখানে একটা তার দিয়ে দেয়, তাই না? এটাই ওই ফিউজের মতোই। আচ্ছা, যাই হোক, তাহলে এই যে আমরা ইঞ্জিনিয়ার, আমরা টেনশন যে আসলে এই লাইনের সর্বোচ্চ যদি শর্ট সার্কিট হয় ম্যাক্সিমাম কত কারেন্ট ফ্লো করতে পারে, এটা হচ্ছে আমাদের টেনশন। কারণ এটা যদি আমি জানি তাহলে আমি ওই পরিমাণে সার্কিট ব্রেকার বা রিয়েক্টর বা আচ্ছা, রিয়েক্টর প্রথমে বলবো, তারপর বলবো যে রিলে এবং সার্কিট ব্রেকার ডিজাইন করতে পারি। আচ্ছা, ইট ইজ দ্য পার্সেন্টেজ অফ দ্য টোটাল ফেজ ভোল্টেজ ড্রপ ইন দ্য সার্কিট হোয়েন ফুল লোড কারেন্ট ইজ ফ্লোয়িং। তাহলে এটা মূলত আর কিছুই না, যদি পুরোপুরি সম্পূর্ণ কারেন্ট ফ্লো করে, লোড ধরো আমার পুরো বাড়িতে কিন্তু অনেক লোড আছে, কানেক্টিং লোড, কিন্তু টোটাল লোডটাকে যদি আমি এট এ টাইম চালাই, ধরো আমার টোটাল লোড আছে 5 এম্পিয়ার লোড, কিন্তু আমি সারাদিন হয়তো 5 এম্পিয়ার চালাই না। যেমন আমি আমার আয়রনকে চালাই না, হ্যাঁ, হয়তো বা আমার এসিটাকে চালাচ্ছি না, ওটা 2 এম্পিয়ার। দেখা যায় এট এ টাইম সব চালানো হয় না, বা টিভি সবসময় চলে না। আর টোটাল লোড মানে কি? সবগুলো যদি একসাথে চলে। আচ্ছা, একসাথে যদি চলে তাহলে ম্যাক্সিমাম কত? 5 এম্পিয়ার। এই 5 এম্পিয়ার যদি ফ্লো করে এই অবস্থা লাইনে যত ড্রপ হবে তার করসপন্ডিং যে রিঅ্যাকশন সেটাকে বলা হয় পার্সেন্টেজ রিঅ্যাকটেন্স। কথা বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, তাহলে পার্সেন্টেজ হচ্ছে যেমন এই টোটাল ভোল্টেজ যে কারেন্ট ফ্লো করার কথা সেটা যদি ফ্লো করে তাহলে যে রিঅ্যাকটেন্স হবে সেটা পার্সেন্টেজ। যেখানে আর এটা হচ্ছে ফুল লোড কারেন্ট। বুঝছো ফুল লোড কারেন্টের অর্থ বোঝা গেছে? জি স্যার। আমরা যদি সবসময় ফুল লোড কারেন্ট পাই না, হয়তো বা কোনো সময় 3 এম্পিয়ার ফ্লো করে, কখনো হঠাৎ কোন এক সময় হয়তো বা 5 এম্পিয়ার এট এ টাইম, যখন তুমি এসি চালাই দিছো, আয়রনও করতেছো ওই সময় ঘামতে, আবার সব ঘরে কি চলতেছে, রাতের বেলা বাতিও চলে, ফ্যানও চলে, তাহলে ওই সময় শুধু ম্যাক্সিমাম এই ফুল লোড কারেন্ট সম্ভব। বাট অন্যান্য সময় হয়তো 3 এম্পিয়ার, 2.5 এম্পিয়ার, 2 এম্পিয়ার দিনের বেলাতে হতে পারে। বাই দ্য ওয়ে, সো এটা কি মিন করছে? এই অবস্থায় যে ড্রপটা হয়, যে ফেজ ভোল্টেজ, সেটা হচ্ছে পার্সেন্টেজ রিঅ্যাকট্যান্স। আমরা বুঝলাম। আচ্ছা, তাহলে এটা থেকে আমরা কিভাবে তো অল্টারনেটিভ পার্সেন্টেজ রিঅ্যাকট্যান্স পার্সেন্ট এক্স ক্যান বি এক্সপ্রেসড ইন টার্মস অফ কেভিএ অর কেভি এন্ড কেভিএ, মানে অ্যাপারেন্ট পাওয়ার এবং ভোল্টেজের মাধ্যমে আমরা লিখতে পারি। ঠিক আছে, যেমন এটাকে যদি S ইন্টু এক্স ডিভাইডেড বাই 10 ইন্টু কেভি স্কোয়ার, এটা সূত্রটা তারা লেখে নাই, এভাবেও লেখা যেতে পারে। এটা হচ্ছে আগের কোন একটা সূত্র থেকে সরাসরি তুলে দিয়েছে আর কি। ঠিক আছে, আচ্ছা, এটা লিখতে পারি কিংবা ইফ এক্স ইজ দ্য f is the only reactance of element in the circuit, the short circuit current is given by, তাহলে আমরা যদি জানি যে x হচ্ছে লাইনের রিঅ্যাক্ট্যান্স, সাপ্লাই ভোল্টেজ v, তাহলে ওই ফল্ট অবস্থায় কারেন্ট কত হবে? শর্ট সার্কিট কারেন্ট v by x না? জি স্যার। ফল্ট হলে। আচ্ছা, এখন বাই পুটিং দ্য ভ্যালু অফ i, এক নাম্বার ইকুয়েশন আমরা কি পেয়েছিলাম পার্সেন্টেজ রিঅ্যাক্ট্যান্সে? x পার্সেন্ট ইকুয়াল টু ফুল লোড কারেন্ট একটু এক্স। হ্যাঁ, ওই মানটা যদি আমরা বসাই দেই তাহলে আমরা এভাবে লিখতে পারি। আচ্ছা, তাহলে শর্ট সার্কিট কারেন্ট ইজ অবটেইনড বাই মাল্টিপ্লাইং দ্য ফুল লোড কারেন্ট বাই, তার মানে দেখা যাচ্ছে যে ফুল লোড কারেন্টকে যদি 100 ডিভাইডেড বাই পার্সেন্ট এক্স, তাহলে শর্ট সার্কিট কারেন্ট কত হইতে পারে সেটা আমরা জেনে যাব। মানে যদি কোনো কারণে ফল্ট হয় তাহলে কত হবে সেটা আমরা এজিউম করব। আর এটা যদি জেনে যাই তাহলে কি আমরা কি করতে পারবো? আমাদের ওয়্যারের কতটুক মোটা দিব, হ্যাঁ, বলতে পারবো যে আমার শর্ট সার্কিট হইলে, এখানে একটা উদাহরণ দেয়া আছে, এত কারেন্ট দিতে পারবো স্যার। হ্যাঁ, তারপরে ওই ব্রেকার গুলো ওভাবে বসাইতে পারবো। ঠিক আছে, এটাই এখন প্রশ্ন হচ্ছে, স্যার শর্ট সার্কিট রিঅ্যাকট্যান্স আমি পাবো কিভাবে? এটা প্রত্যেকটা ডিভাইসের উপরে লেখা থাকে আর কি, হ্যাঁ, যেটা শর্ট সার্কিট রেটিং হচ্ছে এত। ঠিক আছে, বা অন্য কোনো উপায়ে আমরা পার্সেন্টেজ রিঅ্যাকট্যান্সটা মানটা বের করে ফেলবো, যেটা উপরে দেওয়া আছে। ঠিক আছে, আমরা যদি কেভিএ রেটিংটা থাকে এবং এই সূত্র দিয়েও আমরা পার্সেন্টেজ রিঅ্যাকট্যান্সটা বের করে ফেলতে পারবো, তাই না? ধরো একটা জেনারেটরের কেভিএ রেটিং থাকে না, এই থাকি না, এবং লাইনের রিঅ্যাকট্যান্স তুমি জানো ওইটা কত ভোল্টেজে কাজ করে, 400 ভোল্টে 415 নাকি 220 সেটা জানো, এটা দিয়ে গুণ করে তুমি পেয়ে যাবা। পেয়ে গেলে এখন ফুল লোড কারেন্ট তুমি জানো যে তোমার ঘরে 5 এম্পিয়ার, তো এটা দিয়ে গুণ করো, যেটা হবে সেটাই তোমার ম্যাক্সিমাম কারেন্ট। হ্যাঁ, তাহলে দেখো
যদি এখানে একটা উদাহরণ দিয়েছে, ফর ইনস্টেন্স ইফ দ্য পার্সেন্ট রিঅ্যাক্টেন্স অফ এলিমেন্ট ইজ 20%, দ্য ফুল লোড কারেন্ট ইজ 50 অ্যাম্পিয়ার, যদি হয়ে থাকে ধরো পুরো বিল্ডিং এ 50 অ্যাম্পিয়ার আর 20% রিঅ্যাক্টেন্স দেওয়া আছে, তাহলে শর্ট সার্কিট কারেন্ট কি হবে? আমরা বলেছি যে ফুল লোড কারেন্টের সাথে 100 উপরে সূত্রে আর পার্সেন্টেজ রিঅ্যাক্টেন্স 20%, তাহলে আলটিমেটলি কত যাবে? 250 অ্যাম্পিয়ার। তাহলে কত গুণ বেশি যাচ্ছে কারেন্ট? শর্ট সার্কিট হলে 5 5 25, 5 টাইমস বেশি। তাহলে তোমার যে ওয়্যারটা দিবা, এই 50 অ্যাম্পিয়ার তো কখনো ফ্লো করে না এট এ টাইম। খুব মানে সেলডমলি কোন এক সময় রাতের বেলা সব হয়তো অন হইতে পারে, কিন্তু তারপরও ফল্ট হলে তার চেয়ে 5 গুণ ধরে আমরা যদি ওয়্যারটাকে ডিজাইন করে তো বিল্ডিং এর ভিতর দিয়ে দেই, তাহলে কখনো আসলে এট এ টাইম এরকম ফল্ট হওয়ার সম্ভাবনা লাখে একটা হইতে পারে আর কি। এভাবেই মূলত দেখবা বাসা বাড়িতে ডিজাইন করা হয়। ইঞ্জিনিয়ার দিয়ে যদি করা হয় তারা কিন্তু এই হিসাবটা করে। আর যদি নর্মাল টেকনিশিয়ান দিয়ে করা, তারা এত কিছু বুঝবে না, তার বলবো যে এত আমি তার আনেন, একদম ইচ্ছা মতো কানেকশন দিয়ে দেখবা তোমার কস্টিং বাড়ায় ফেলছে, হতে পারে এটা। ঠিক আছে, আচ্ছা তাহলে বোঝা গেছে যে আমাদের আসলে তখন তুমি তোমার যে সার্কিট ব্রেকার, মিনিয়েচার সার্কিট ব্রেকার বসাবা, ওটা রেটিং দেখে বসাতে পারবা। এই ঠিক আছে, এবার আসো যে পার্সেন্টেজ রিঅ্যাক্টেন্স এন্ড বেস কেভিএ। আমরা তো ভিএ কে তো হচ্ছে কিলো, বেস মানে তার অ্যাপারেন্ট পাওয়ার বোঝাচ্ছে। তাহলে 2 নাম্বার ইকুয়েশন থেকে একটা কথা সত্য যে কেভিএ এর সাথে কিন্তু পার্সেন্টেজ রিঅ্যাক্টেন্স একটা সম্পর্ক রয়েছে, যেখানে আমরা লাইন রিঅ্যাক্টেন্স দিয়ে গুণ করলে পেয়ে যাবো। সেটা হচ্ছে above that the percentage reactance of an equipment depends upon its KVA rating. Generally the various equipment used in the power system have different KVA ratings, তাই না? যেটা আমরা পার ইউনিট অঙ্ক করতে গিয়ে বুঝছি যে এক একটার এক এক রকম রেটিং থাকতে পারে। ট্রান্সফরমার একরকম, হাই ভোল্টেজ সাইড একরকম, লো ভোল্টেজ সাইড একরকম, তারপর অন্যান্য প্রোটেকটিভ যদি ডিভাইস থাকে, আবার কোনো জেনারেটর কানেক্ট থাকে সেটা আবার ডিফারেন্ট হতে পারে, বা মোটরটা কানেকশন দিয়ে রাখছে কোথাও, সেটা আবার আরেক KVA থাকতে পারে। Therefore it is necessary to find the percentage reactance of all elements on the common KVA rating. তাহলে আমাদেরকে আসলে কমন যে KVA পুরো সিস্টেমের জন্য আমরা ধরে নিতাম না, গিভেন KVA, সেটা ধরে আমরা আসলে টোটাল পার্সেন্টেজ রিঅ্যাক্টেন্স বের করাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। কারণ কারেন্ট তো আসলে পুরো সিস্টেমের মধ্যে দিয়ে ফ্লো করবে, তাই না? এটা তো কোনো একটা স্পেসিফিক, কারণ একটা লাইনে যেমন একটা ট্রান্সফরমার আছে, সেই সাথে তো লাইনটাও আসছে একটা, আবার কি আছে অন্যান্য ডিভাইস। সো আমরা সবগুলো রেসপেক্টেই মূলত কারেন্টটাকে কম্বাইন্ডলি হিসেব করা উচিত। The common KVA rating is known as the base KVA. এটা আমরা জানি পার ইউনিট থেকে। The value of the base KVA is unimportant and may be equal to that of the largest plant. এটা আমরা জানি যে আমরা কিভাবে বেস কে নির্ধারণ করব। এটা সবচেয়ে সবচেয়ে বড়টা, বা ইকুয়াল টু দ্য টোটাল ক্যাপাসিটি হতে পারে, অথবা কোনো একটা আরবিটারি যে কোনো একটা ভ্যালু হতে পারে। The conversion can be affected by using the following relation. আচ্ছা, percentage reactance at a way base equal to base KVA divided by percentage. এখন প্রশ্ন হচ্ছে যদি এরকম হয়ে থাকে তাহলে কি আমাদের পার্সেন্টেজ রিঅ্যাক্টেন্সের কোনো সমস্যা হবে, যেখানে আমাদের একটা ধরার স্বাধীনতা আছে। এর জন্য thus a KVA transformer with 5% reactance will have the reactance of the 10 KVA. কথা বুঝতে পেরেছো? তাহলে দেখা যাচ্ছে যে একটা 1000 KVA ট্রান্সফরমার 5% রিঅ্যাক্টেন্স, যদি সেখানে 1000 না 2000 হয়, তাহলে তার করেসপন্ডিং পার্সেন্টেজ রিঅ্যাক্টেন্স হবে 10%। সেই কথাটাই বলা আছে। ম্যাথটা কাল পরে পরে ক্লাসে। আচ্ছা, এখানে একটা সুন্দর অনুসিদ্ধান্ত আছে, এটাও কিন্তু পরীক্ষা আসে। এটা যেহেতু তোমরা বলছো আগামী ক্লাসে, ঠিক আছে? আমরা যতটুকু পড়েছি এগুলো একটু পড়ে আসবো, আমরা কিন্তু কম আগাই নাই, ঠিক আছে? জি স্যার, মোটামুটি এগিয়েছে। ধন্যবাদ তোমাদের। জি স্যার, তোমাদের